আমরণ প্রেম তৃষ্ণা। তানহা ইসলাম বৈশাখী প্রেমাঙ্গনা। পর্ব ৩। প্রার্থ গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে আছে। মাথা হেলে রেখেছে পেছনে। বাইরে আকাশ হালকা পরিষ্কার এখন। কিছুক্ষণের মধ্যেই পুষ্প আসলো। ভার্সিটি যাবে তবুও শাড়ি পরে এসেছে। সাদা রঙের শাড়ির মাঝে নানা রঙের ফুলের ছোঁয়া। এমনিতেও শাড়িতে পুষ্পকে দারুণ লাগে। আজ সাদা শাড়িতে থাকা ছোট ছোট পুষ্পের মাঝে তাকে পুষ্পের রানী লাগছে। পুষ্প এসেই কথাবার্তা ছাড়া গাড়িতে উঠে বসল। পুষ্প উঠার সাথে সাথেই প্রার্থ গাড়ি স্টার্ট করে দিয়েছে। সিটবেল্টটাও বাঁধতে পারেনি এখনো। হঠাৎ গাড়ি চলায় পেছনে হেলে পড়ে পুষ্প। আবার উঠে ঠিকঠাক হয়ে বসে সিটবেল্ট বেঁধে নেয়। প্রার্থ সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ে রেখে বলে উঠল, মাকে কি বলেছিস? পুষ্প না জানার ভান করে বলল, কি বলেছি? প্রার্থ ঘুরে তাকালো পুষ্পর দিকে। এতক্ষণে খেয়াল করল তাকে। শুভ্র রঙের মাঝে শ্বেতবর্ণের পুষ্পকে দেখে চোখ আটকে গেল। সাদার মাঝেও সাদা রঙের মানুষকে এত সুন্দর দেখায়। মাথায় সাদা ব্যান্ডেজ, এখনো অক্ষত পাতলা চিকন ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, চোখে কাজল। ব্যাস এইটুকুতেই তাকে অপসরী লাগে। প্রার্থ এক প্রকার জোর করে চোখ সরালো পুষ্পর থেকে। সামনে তাকিয়ে বলল, এত সেজেছিস কেন? ভার্সিটি যাচ্ছিস নাকি কোন বিয়ে বাড়ি? পুষ্প ভ্রু কুঁচকে বলল, কোথায় সেজেছি? শাড়ি পরেছিস কেন? শাড়ি তো আমি রোজই পরি। ভালো, এখন বল মাকে কি বলেছিস? আমি রাতে কখন তোকে টাকা দিলাম? পুষ্প জানালায় বাইরের দিকে তাকিয়ে বলল, মিথ্যে বলেছি। কেন? তো কি বলতাম বড়াম্মুকে? বলতাম আমার কাছে টাকা ছিল, সেই টাকাই দিচ্ছি। তারপর বড়াম্মু বলতো তোর স্বামী কেন দিল না? তখন আমি বলতাম আমাদের মাঝে তো তেমন সম্পর্কই নেই, সে কি করে আমার সবকিছুর দায়িত্ব নেবে? তারপর কি হতো? আমার সব কষ্ট এক নিমিষে ধূলিসাৎ হয়ে যেত। বড় আম্মু জানতো পুষ্পকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে সুখী করতে পারেনি। প্রার্থ চোখ সরু করে বলল, আমার কেন? এর উত্তর এত বড় করে না দিলেও চলতো। সবার কাছে তুই যেহেতু আমার বউ, সেই হিসেবে তোর পড়ালেখার দায়িত্বটাও আমার। পুষ্প প্রার্থর দিকে সরু চোখে তাকালো। আপনি তো বিয়েই মানেন না। তাহলে বউ আর দায়িত্ব এলো কোথা থেকে? যেখান থেকে তুই সবাইকে বলে বেড়াস তুই আমার বউ, আমি তোর স্বামী, সেখান থেকে বলে বেড়ালে। চুপক। প্রার্থ ধমকে উঠল। গাড়ি থামিয়ে দিল মাঝ রাস্তায়। পুষ্পর দিকে ঘুরে ধমকের স্বরে বলল, চুপ করে থাকতে পারিস না? একটা বললে উল্টে 10টা বলিস। এত শত বুঝি না। না বিয়ে, না অধিকার, না দায়িত্ব। কোনোটাই বোঝার দরকার নেই আমার। ফি এর টাকা আমি দেব, ব্যাস। এর উপরে আর কোন কথা হবে না। সরি টু সে, বার টাকাটা আমিই দেব। আপনার থেকে টাকা নিয়ে ছোট হতে চাই না। প্রার্থ কিছু না বলেই গাড়ি স্টার্ট করল। অযথা পুষ্পর সাথে তর্ক করে কোন লাভ নেই, তাই কিছু না বলে কাজ করাটাই উত্তম। কিছুক্ষণের মধ্যেই ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। পুষ্প প্রাইভেট ভার্সিটিতে পড়ে। আইইউবি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবছর। প্রার্থ ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। পুষ্প গাড়ি থেকে নামার আগে বলল, থ্যাংক ইউ। আপনি এবার স্টুডিওতে যেতে পারেন। আসি। পুষ্প নেমে গেল গাড়ি থেকে। সাথে প্রার্থও নামল। পুষ্প প্রার্থকে নামতে দেখে বলল, আপনি কেন নামছেন? প্রার্থ এগিয়ে গেল সামনে। পুষ্পকে বলল, আয় আমার সাথে। পুষ্প পেছনে পেছনে যেতে যেতে বলল, টাকা কিন্তু আমিই দিব। আপনার টাকা নিব না আমি। দুজনে ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই ছেলে মেয়েরা ঘিরে ধরল প্রার্থকে। মেয়েরা এসে ছবি অটোগ্রাফ নিয়ে গেল। হাজার হোক গায়ক বলে কথা, মানুষ এভাবে না ধরলে কি আর নিজেকে সেলিব্রিটি লাগে নাকি? কিন্তু প্রার্থ এসবে বিরক্ত হচ্ছে। এমনিতেই সে একরেখা। এত মানুষে ঘিরে থাকা মোটেও পছন্দ নয়। ওই স্টেজে গান গাওয়ার সময়টুকুই দর্শককে দেয়, তাছাড়া খুব একটা মিশে না তাদের সাথে। পুষ্প প্রার্থর থেকে একটু দূরে দাঁড়িয়ে। সবাই প্রার্থকেই ঘিরে আছে। পুষ্প এখানে কে কি তাদের তাতে কোনো কিছু আসে যায় না। প্রার্থ কোনোমতে ভিড় ঠেলে পুষ্পর সামনে এলো। ওর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, চল এখান থেকে। পুষ্প তাকিয়ে রইল প্রার্থর ধরে থাকা হাতের দিকে। অতিরিক্ত ফর্সা হাতের উপর শ্যামরাঙা হাতটা খুব বেশি মানাচ্ছে না, বেমানান লাগছে। কিন্তু পুষ্পর কাছে এটা শ্রেষ্ঠ মনে হচ্ছে। মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টি নামলে যেমনটা লাগে, পুষ্পর ঠিক তেমনটাই অনুভব হচ্ছে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল সেই হাতের দিকে। পুষ্প জানে প্রার্থ শুধু ভিড় থেকে বাঁচতে তাড়াতাড়ি হাঁটছে, তাই ওকেও সাথে নিয়ে যাচ্ছে। আর কিছু না। তাকিয়ে থেকে শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। এমনিতেই মায়ার জালে আটকে আছে। আর ফাঁসতে চায় না। ওরা একটু ভেতরে যেতেই সামনে আসলো আরো কয়েকজন ছেলে পেলে। লাস্ট ইয়ারের স্টুডেন্ট তারা। সুন্দর দেখতে একটা ছেলে সামনে এসে বলল, প্রার্থ ভাই কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে। প্রার্থ শুধু বলল, ভালো। ছেলেটাকে দেখেই পুষ্পর মুখ আধারে ছেয়ে গেল। ছেলেটা পুষ্পকেও জিজ্ঞেস করল, পুষ্প কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি? আমিও ভালোই আছি।
প্রার্থ তাড়া দিয়ে বলল, কিছু বলবে? নয়তো সরো, আমার কাজ আছে। সীমান্ত নামের ছেলেটা বলল, হ্যাঁ ভাই, কিছু কথা ছিল। প্রার্থ ভ্রু কুঁচকে বলল, কি? সীমান্তর ওই কিছু কথা ছিল শুনেই পুষ্পর বুক কাঁপছে। কি বলবে এই ছেলে? অতীত নিয়ে কিছু নয় তো? সীমান্ত রয় বলল, আসলে ভাই, সমৃদ্ধি আপু এখনো আপনাকে অনেক মিস করে। হয়তো এখনো অনেক ভালোবাসে আপনাকে। কাল আপনার আর পুষ্পর ভিডিও দেখে অনেক কান্নাকাটি করেছে। পরে আমি বুঝিয়েছি যে পুষ্প শুধু আপনার বোন হয়। সবাই মিথ্যে গুজব ছড়িয়েছে। এরপরেই আপু। প্রার্থ ওকে থামিয়ে দিল। পুষ্পকে ইশারা করে বলল, হ্যাঁ, গুজব ছিল। ও আমার প্রেমিকা না, আমার বউ। তোমার যদি সমৃদ্ধিকে নিয়ে আরো কিছু বলার থাকে তাহলে আসতে পারো। আমার সময় নেই। পুষ্প সীমান্ত দুজনেই তাজ্জব বনে গেল। সীমান্তর বিশ্বাস হচ্ছে না যে প্রার্থ পুষ্পকে বিয়ে করেছে। আর পুষ্পর বিশ্বাস হচ্ছে না এটা যে প্রার্থ সবার সামনে ওকে বউ বলেছে। তাও সীমান্তর সামনে, যে কিনা সমৃদ্ধির ছোট ভাই। প্রার্থ হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগোলে বলল, বউ বলেছি বলে আবার আকাশ পাতাল ভেবে নিয়ে লাফাস না। ওটা জাস্ট ওদের জানানোর জন্য বলেছি। পুষ্প হাঁটা থামিয়ে দিল। সাথে থেমে গেল প্রার্থ। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই পুষ্প প্রশ্ন ছুড়ল কঠোর বাণে, আপনি এখনো ভালোবাসেন সমৃদ্ধি আপুকে? তুই জেনে কি করবি? ঘাস কাটবো। আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটা বলুন। প্রার্থ কিছুক্ষণ পুষ্পর দিকে তাকিয়ে রইল। প্রশ্নটা তার কাছে বেমানান। দেখল একটু আগে সমৃদ্ধি তো ভাইকে এড়িয়ে এলো। তাকে এখন এই প্রশ্ন করার কোন মানেই হয় না। মেয়েদের মাথায় যে ঘিলু কম, এটাই তার প্রমাণ। প্রার্থ কিছু একটা ভেবে বলল, যদি বলি হ্যাঁ, তো কি করবি? কথাটুকু শুনে পুষ্পর কোটর ভরে আসে। কণ্ঠ মুদে আসে। মৃদু কণ্ঠেই বলল, তো কিছুই করব না। সময়ের অপেক্ষা করব। তারপর হারিয়ে যাব। প্রার্থ কিছু বলল না। হাঁটা ধরল সামনে। পুষ্পর চোখে আসা জলটুকু মুছে নিয়ে নিজেও হাঁটল। আবারও প্রার্থকে উদ্দেশ্য করে বলল, এই জন্যেই বুঝি বিয়ে মানতে এত কষ্ট। লজ্জা লাগে না আপনার, তাই না? প্রার্থ অকপটে বলে দিল, না। পুষ্প আর কিছু বলল না। চুপচাপ হেঁটে গেল। আর একটা কথাও হলো না দুজনের মাঝে। সেমিস্টারের ফি প্রার্থই দিয়েছে। দিয়েই চলে গেছে এখান থেকে। পুষ্প এখন ক্লাসে বসে আছে। সাথে তার বন্ধু সুরাইয়াও আছে পাশে। পুষ্প বেঞ্চির উপর হাত রেখে তার উপর মাথা রেখে শুয়ে আছে। সুরাইয়া ওকে ডেকে বলল, পুষ্প, তুই কি এভাবেই শুয়ে থাকবি? কি করতে বলছিস? একটু কথা বল আমার সাথে। কতদিন পর দেখা হলো আমাদের। তোর বিয়েতে কি কি হলো বল শুনি। বলার মতো তেমন স্মৃতিপূর্ণ কিছুই হয়নি। এমন বলছিস কেন? প্রার্থ ভাই কি মেনে নেয়নি বিয়ে? পুষ্প উঠে বসল। সুরাইয়ার দিকে তাকিয়ে নিভু কণ্ঠে বলল, মানবে কি করে? সে তো এখনো তার প্রাক্তন নিয়ে পড়ে আছে। তাকে নাকি এখনো ভালোবাসে। সুরাইয়া অবাক হয়ে বলল, কি বলছিস? আমার বিশ্বাস হয় না। সমৃদ্ধি তো প্রার্থ ভাইকে ঠকিয়েছিল। প্রার্থ ভাই তো তারপর মনে হয় ঘুরেও দেখেনি তাকে। 2 বছর আগের প্রেমিকা এখনো তার মনে থাকবে তোর মনে হয়? পুষ্পর কান্না গলা অবধি এসে ঠেকেছে। কাপা কাপা কণ্ঠে বলল, জানি না রে। আমিও তো জানতাম সমৃদ্ধি আপুকে নিয়ে উনার মনে এখন কিছুই নেই। যেখানে সমৃদ্ধি আপু নিজে প্রার্থ ভাইকে ধোকা দিয়েছে সেখানে প্রার্থ ভাই তাকে এখনো মনে রাখবে এটা অসম্ভব। আমি এটাই ভাবতাম এতদিন। কিন্তু আজ উনি আমাকে ভুল প্রমাণ করে দিল শুরু। আমি চলে যাব উনার জীবন থেকে। কিন্তু এমনি এমনিই যাব না। এমনি এমনি মানে? আমার জন্য একটু হলেও কষ্ট রেখে যাব উনার জীবনে। সেও একটু বুঝুক পুষ্প কি কি সহ্য করেছে। সুরাইয়া হাত বাড়িয়ে পুষ্পর গাল গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিল। বুঝিয়ে বলল, দেখ জানু, এমন কিছুই করিস না। সব ঠিক হয়ে যাবে দেখিস। প্রার্থ ভাই হয়তো তোকে মিথ্যে বলেছে। জানি না। ভালো লাগছে না আমার আর এসব। একটা মেয়ের সহ্য শক্তি কতটা? এগুলো আর কতদিন সহ্য করা যায় তুই বল। সুরাইয়া বুঝে গেল পুষ্পর না বলা কথাগুলোও। প্রার্থ যে পুষ্পকে মেনে নেয়নি সেটা বোঝা শেষ। তাই সান্ত্বনা দিয়ে বলল, আরো কয়টা দিন সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর মতো মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না দেখিস। যদি এমনটা না হয় তাহলে তুই যা সিদ্ধান্ত নিবি আমি তার সাথে আছি। পুষ্প কিছু বলল না। শুধু একটু মাথা নাড়ল। ভার্সিটি শেষ হয়েছে 3টায়। এখন বাজে 3টা 20। সকালে আকাশ একটু পরিষ্কার থাকলেও দুপুর 12টা থেকে একটানা বৃষ্টি হয়েছে। এখন একটু থেমেছে, তবে আকাশ ভারী হয়ে আছে। কখন যেন ঝমঝমিয়ে পড়ে বৃষ্টি ফোঁটা। পুষ্প একা দাঁড়িয়ে আছে রাস্তায়। সুরাইয়ার বাসা অন্যদিকে হওয়ায় সে রিক্সা পেয়ে চলে গেছে। এখন পুষ্প একটা রিক্সা পেলেই হয়। আরও প্রায় 5-7 মিনিট পরে একটা রিক্সার দেখা মিলল। পুষ্প রিক্সা থামিয়ে বলল, মামা মালিবাগ যাবেন? রিক্সাওয়ালা মামা একটু ভেবে বলল, ওইহান দিয়া তো এখন অনেক পানি উঠছে। আইচ্ছা থাক, চলেন যাই। কিন্তু ভাড়াটা একটু বেশি লাগবো কইলাম।
ঠিক আছে, ভাড়া বেশিই দেব, আগে চলেন, আবার না বৃষ্টি শুরু হয়ে যায়। রিকশায় উঠে ঠিক 5 মিনিট ভালোই ছিল, এরপরেই শুরু হলো ঝুম বৃষ্টি। রিকশার হুড তোলা ছিল তবুও ভিজে গেল প্রায়। সামনে থেকে বৃষ্টির ছাট এসে পুরোপুরি ভিজিয়ে দিচ্ছে। রিকশাওয়ালা তো ভিজেই চালাচ্ছে। তার তো আর রোদ বৃষ্টির তোয়াক্কা করলে চলবে না। তাকে রিকশা চালিয়েই টাকা আনতে হবে, পরিবার চালাতে হবে। রিকশা আরেকটু সামনে যেতেই দেখল পানিতে ঢাকা সড়ক, জায়গায় জায়গায় ভাঙা, তার উপর বৃষ্টির পানি জমে হয়েছে হাঁটু সমান। এই ভাঙা আর পানির মধ্যে চলতে চলতে হঠাৎ গাড়িটা কাত হয়ে যায়। কোন ভাঙা অংশে হয়তো এক চাকা ঢুকে গেছে। হঠাৎ কাত হওয়ায় ঝাঁকুনিতে পুষ্প ছিটকে পড়ে রাস্তার মাঝে। চালক মামাও রিকশা থেকে লাফিয়ে নামে। রিকশাটা একেবারে কাত হয়ে নিচে পড়ে যায়। পুষ্প আগেই ছিটকে পড়ায় বেঁচে যায়, কিন্তু পাটা যায় রিকশার হুডের নিচে। যে পাটায় ব্যান্ডেজ ছিল সেই পাটাই যায় সেখানে। সেখান থেকে রক্ত বেরিয়ে মাখিয়ে যায় পানিতে। পুষ্প ব্যথায় কেঁদে দিয়েছে। বৃষ্টির ফোঁটার সাথে চোখের জল মিশে গেছে। পরনের সাদা শাড়িটাও শরীরের সাথে লেপ্টে আছে। সাদা পেট সাদা শাড়ির উপর দৃশ্যমান হয়ে উঠেছে। পুষ্প দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল ব্যথা সয় নিতে। পা টানলে আরও বেশি ব্যথা লাগছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে কেই নেই। রিকশাওয়ালা মামাও ওপাশে পড়ে গেছে। আচানক কোথাও থেকে ফুল ডাক ভেসে এলো। পুষ্প চমকে পাশে তাকাতেই দেখল প্রার্থ গাড়ি থেকে নেমে দৌড়ে আসছে। এই বৃষ্টির মধ্যে ভিজে পানি মারিয়ে দৌড়ে আসছে। প্রার্থকে দেখেই পুষ্পর ব্যথা কান্না সব থেমে যায়। সে বিচলিত হয়ে বলল, প্রার্থ ভাই, আপনি এখানে কেন এলেন? গাড়িতে যান। আপনি ভিজছেন কেন? আপনার জ্বর আসবে, যান এখান থেকে। প্রার্থ এসেই রিকশা উঁচু করে ধরল। বলল, পা সরা। পুষ্প পাটা সরিয়ে আনলো সেখান থেকে। ব্যান্ডেজের উপর রক্ত দিয়ে মাখিয়ে গেছে। যেটুকু ঘা ছিল তার থেকে বেশি ঘা হয়ে গেছে এখন। প্রার্থ পুষ্পর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পাটা তার হাতে তুলে নিল। পুষ্প প্রার্থর হাত ধরে বলল, কি করছেন? প্রার্থ পকেট থেকে একটা রুমাল বের করে বলল, চুপ। রুমাল দিয়ে পায়ের পাতাটা ভালো করে বেঁধে রক্ত পড়া আটকালো। পুষ্পর দিকে তাকিয়ে দেখল পুষ্পর শরীরের বেশিরভাগ অংশ ভেজা শাড়ির ভেতর দিয়েও দৃশ্যমান হয়ে আছে। ফর্সা পেট স্পষ্ট দেখা যাচ্ছে। প্রার্থ নিজে থেকে শার্টটা খুলে দিল পুষ্পর হাতে। বলল, এটা পর। পুষ্প লজ্জায় পড়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখল একেবারে বাজে দেখা যাচ্ছে নিজেকে। শার্টটা হাতে নিয়ে পরে নিল। প্রার্থ গায়ে এখন একটা স্যান্ডো গেঞ্জি। পুষ্প শার্টটা পরে নিতেই প্রার্থ তাকে কোলে তুলে নিল। পুষ্প অবাকের চরম পর্যায়ে। এটা তার কাছে অবিশ্বাস্যকর একটা বিষয় যে প্রার্থ ভাই এখন তাকে লাথি মেরে ফেলে যেতে চাইবে, সে কিনা তাকে যত্ন করে কোলে তুলে নিল। পুষ্পর কাছে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। চোখ মুখে অবাকের রেশ নিয়েই শুধালো, আপনি কি করছেন? আমি যেতে পারতাম তো। আপনি কেন ভিজলেন বৃষ্টিতে? আমি বড়াম্মুকে কি বলবো? আপনার আজকে নিশ্চিত জ্বর আসবে। বড়াম্মু তো টেনশন করবে। আপনার জ্বর আসা মোটেও ভালো লক্ষণ না। একবার জ্বর হলে আপনার। প্রার্থ দাঁড়িয়ে গেল। জোরে ধমকে উঠল ওকে। বলল, চুপ, ফেলে আসবো আবার? এখন ফেলে আসলে ওই রিকশার নিচে তোকে চাপা মেরে তারপর আসবো। বল মারবো চাপা? পুষ্প চুপ হয়ে গেল। দুপাশে মাথা নাড়ালো ঘন ঘন। প্রার্থ আবারও হাঁটা ধরল। পুষ্প তাকিয়ে রইল প্রার্থর ভেজা চোখ মুখে। এই একটুখানি যত্নে কতটা মায়াবী লাগছে তার শ্যামপুরুষকে। হুট করেই মুখ সরিয়ে আনলো প্রার্থর থেকে। অন্যদিকে চোখ ঘুরিয়ে মনে মনে বলল, তাকাস না পুষ্প, মায়া বাড়াস না। এটা যত্ন নয়, এটা মানবতা। তোকে রিকশার নিচে চাপা পড়তে দেখেছে তাই সাহায্য করেছে। এর বেশি কিছু না। উনি তোকে না কখনো ভালোবাসবে না কখনো যত্ন করবে। এইটুকু সাহায্যে গলে যাস না যেন। সময়টা সন্ধ্যার একটু পরের। এখনো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঠান্ডা হাওয়া এসে শীতল করে দিচ্ছে প্রার্থর কক্ষ। প্রার্থর এই রুমেই সকলের আনাগোনা চলছে। প্রার্থ সোফায় বসে একটু পর পর হাঁচি দিচ্ছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে একেবারে লাল করে ফেলেছে। তার সামনেই বসে আছে তার শুভাকাঙ্ক্ষীরা। প্রার্থর বিপরীত পাশের সোফায় আছে পূর্ণিমা বেগম, প্রিয়া, পুষ্প এবং অন্য পাশে সানা অনৃত বসা। পূর্ণিমা বেগম চিন্তিত হয়ে লবারবার প্রার্থকে বলছে, বাবা কেমন লাগছে তোর? ডাক্তার ডাকি? আশরাফকে বলি ও আসার সময় ডাক্তার নিয়ে আসবে। প্রার্থ টিস্যু দিয়ে নাক মুছে বলল, কোন দরকার নেই মা, এখনো জ্বর আসেনি। কিন্তু আসতে কতক্ষণ? যেভাবে হাঁচি দিচ্ছিস, একটু পরেই দেখবি জ্বরে গা পুড়ে যাচ্ছে। পুষ্প বলল, তুমি এত চিন্তা করো না বড়াম্মু। কিছু খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দেই এখন। কাল যদি জ্বর বেশি হয় তাহলে ডাক্তার আনা যাবে। সানা আগ বাড়িয়ে বলল, আচ্ছা প্রার্থ, তুমি কি খাবে বলো, আমি করে নিয়ে আসি। পুষ্প খপ করে ধরে ফেলল সানার হাত। বলল, তুমি কেন কষ্ট করবে সানা আপু? তুমি মেহমান আমাদের।
তোমাকে দিয়ে কাজ করানো সাজে না। আমি আছি তো, আমি কিছু বানিয়ে আনছি। প্রার্থ আরেকটা হাঁচি দিয়ে বলল, কারো কিছু করতে হবে না, আমি এখন কিছু খাবো না। সবাই যাও, আমি একটু রেস্ট নিব। পূর্ণিমা বেগম আবার বললেন, তা কি করে হয় বাবা? কিছু একটা খেয়ে ওষুধ খেয়ে নে, তাহলে একটু স্বস্তি পেতাম, নয়তো সারা রাত চিন্তায় থাকব। প্রার্থ হার মেনে নিল। তার মা কেমন সে জানে, সব সময় সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেন ভদ্রমহিলা, যেটা ওনার জন্য খুবই খারাপ। হার্ট দুর্বল মানুষের এত স্ট্রেস নেওয়া উচিত নয়। মা যেন একটু হলেও চিন্তামুক্ত থাকে, সেজন্য প্রার্থ রাজি হলো। বলল, ঠিক আছে, আমি খেয়ে ওষুধও খেয়ে নেব, তুমি গিয়ে ঘুমাও, তোকে খাইয়ে দিয়েই যাই। কি খাবি বাবা? প্রার্থ কি খাবে? তার এখন কিছুই মুখে দিতে ইচ্ছে করছে না। শরীর ক্রমশ গরম হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তাকে জ্বরে জাপকে ধরবে, তখন সবকিছু গুলিয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে যাদের বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে মাথায় ব্যথা হয় প্রচুর। আবার কিছু মানুষ আছে যাদের একটু বৃষ্টি ফোঁটায় 3 দিনের জ্বরের কারণ হয়। প্রার্থরও তাই। ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজলেই জ্বরে কাতর হয়ে পড়তো ছেলেটা। পুষ্পরা বৃষ্টিতে সবসময় ভিজলেও প্রার্থ সহজে ভিজত না। প্রার্থ কি খাবে ডিসাইড করতে পারছিল না বলে পুষ্প বলল, আচ্ছা, আপনার জন্য বরং একটু স্যুপ করে নিয়ে আসি, এখন অন্য কিছু খেতে মন চাইবে না হয়তো। প্রার্থ বলল, হুম। এরপর আবার মনে পড়ার মতো বলল, তোর তো পায়ে ব্যথা, তোকে করতে হবে না, প্রিয়া করে নিবে। প্রিয়া না করে দিল সাথে সাথে, এমা আমি পারবো না, আমার হাতের রান্না যে খাবে সে আর দুনিয়ায় থাকবে না। এমনিতেও আমি স্যুপ বানাতেও পারি না প্রার্থ ভাই, তুমি তো আমার রান্না আরও খেতে পারবে না। অন্ত সাথে সাথে খুঁতো ধরল, কি পারিস তুই? সারাদিন ফোন ফোন আর ফোন, না পারিস পড়ালেখা, না পারিস রান্নাবান্না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। প্রিয়াও চটে গেল অন্ত কথায়। অন্ত আজকাল একটু বেশিই বকছে প্রিয়াকে, মানে যখনই পারছে তখনই যেন রাগ সব ঠেলে দিচ্ছে তার উপর। সেও কি এসব শোনার মতো মেয়ে নাকি? খেকিয়ে উঠে বলল, হতে হবে না আমার দ্বারা কিছু, তোমার দ্বারা হলেই হবে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। পুষ্প ধমক দিল দুটোকে, থামো তোরা, তোকে কিছু করতে হবে না, আমিই করে আনছি। পায়ে ব্যথা বলে কি হাঁটতে পারবো না? খুঁড়িয়ে হাঁটতে সমস্যা নেই আমার, তোমরা বসো, আমি করে আনছি। কাউকে কোন কথা বলতে না দিয়েই আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল রুম থেকে। সাথে প্রিয়াও উঠে গেল বোনকে সাহায্য করতে। প্রার্থ গায়ে চাদর ভালো করে টেনে বসে আছে সোফায়, বসে থাকা মুশকিল হয়ে পড়ছে। শরীর গরম হচ্ছে কিন্তু তীব্র শীত অনুভব হচ্ছে, চাদরেও কুলোচ্ছে না। তবুও কোনোরকম প্রতিক্রিয়া দেখালো না, কারণ পূর্ণিমা বেগম চিন্তা করবেন। কিছুক্ষণের মধ্যেই এক বাটি স্যুপ বানিয়ে নিয়ে এলো পুষ্প, সাথে প্রিয়া। প্রিয়ার হাতেই স্যুপের বাটি, বাটিটা পূর্ণিমা বেগমের হাতে দিলে তিনি বললেন, পুষ্প যখন বানিয়ে এনেছিস, তাহলে তুইই খাইয়ে দে না। পুষ্প নাকচ করতে চাইলে পূর্ণিমা বেগম আরও জোর করলেন। পুষ্প খাওয়াতে যাচ্ছে না দেখে সানা ফয়দা উঠাতে চাইল, বলল, আচ্ছা আমাকে দাও, আমিই খাইয়ে দেই ওকে। পুষ্পর রাগ হলো ভীষণ, কেমন নির্লজ্জ মেয়ে মানুষ, প্রার্থর বউ রয়েছে সামনে, তার সামনেই তাকে খাইয়ে দিতে চায়। পুষ্প চোখ মুখ কুঁচকে বলল, সমস্যা নেই, আমিই দিচ্ছি। এদিকে আরও বেশি রাগ হচ্ছে প্রার্থর, সে কি ছোট বাচ্চা যে তাকে খাইয়ে দেওয়ার জন্য এও কাড়াকাড়ি করছে। কষিয়ে দুটো ধমক দিবে তার আগেই পুষ্প তার সামনে চামচ ধরল, তাড়াতাড়ি খেতে বলে বলল, নিন, হা করুন। প্রার্থ বলল, আমিই পারব। আমা। খপ করে চামচ ভর্তি স্যুপ ঢুকিয়ে দিল প্রার্থর মুখে। আর কিছু বলতেও পারল না সে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল পুষ্পর দিকে। পুষ্প আরেক চামচ উঠিয়ে ফু দিচ্ছে তাতে, আবারও প্রার্থর মুখের সামনে ধরল। এবার প্রার্থ নিজেই গালে নিল সেটা। সানা এগুলো দেখে উঠে চলে গেল সেখান থেকে, অন্তও বেরিয়ে গেল। প্রিয়া পূর্ণিমা বেগমকে বুঝিয়ে শুনিয়ে আস্তে ধীরে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে ভদ্রমহিলা দরজার সামনে থেকে বলল, পুষ্প ওকে ওষুধ খাইয়ে শুইয়ে দিস মা, আমরা নিচে যাচ্ছি। প্রার্থ বাবা ওষুধটা কিন্তু খেয়ে নিস। হুম মা, সাবধানে যাও, গিয়ে কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নিও, আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। পূর্ণিমা বেগম চলে গেল। প্রার্থ হাফ ছেড়ে বাঁচল, শরীরে রীতিমতো কাঁপুনি উঠে যাচ্ছে কিন্তু মায়ের সামনে কিছুই প্রকাশ করেনি। গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে ধরে বলল, আর খাবো না। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কেন? আর অল্প একটুই তো আছে, এইটুকু খেয়ে নিন। খাবো না বলছি না, ভালো লাগছে না, ওষুধেরটা দে। পুষ্প স্যুপের বাটি রেখে দিল, হাত বাড়িয়ে কপাল উঠে চাইল কিন্তু প্রার্থ পেছনে হেলে যায় পুষ্পকে এগিয়ে আসতে দেখে। পুষ্প দাঁত চেপে বলল, আপনাকে খেয়ে ফেলছি না, মেয়েদের মতো ব্যবহার করবেন না, শুধু চেক করতে চাচ্ছি গায়ে জ্বর এসেছে কিনা। এরপর নিজে থেকে আরও একটু এগিয়ে গিয়ে কপাল ছুঁয়ে দিল হাতের উল্টে পিঠ দিয়ে।
কপালটা এখনই গরম হয়ে গেছে। তার মানে জ্বর চলে এসেছে। চোখ দুটোও লাল হয়ে এসেছে। পুষ্প কপাল ছুঁয়েই বিচলিত হয়ে বলল, এ কি, আপনার তো গায়ে এখনই অনেক জ্বর। দাঁড়ান, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন। পুষ্প ওষুধ নিয়ে এসে খাইয়ে দিল প্রার্থকে। নিজের ব্যথাযুক্ত পা নিয়েই প্রার্থকে খাটে নিয়ে শুইয়ে দিল। প্রার্থর শরীরে কাঁপুনি উঠে গেছে। পুষ্প ভালো করে দুটো কম্বল দিয়ে তাকে ঢেকে দিল। প্রার্থ চোখ বন্ধ করে আছে। খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত প্রার্থর দিকে। চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, সরি প্রার্থ ভাই, আমার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি সুস্থ করে তুলব আপনাকে। আমি যতই বলি আপনাকে কষ্ট দিব, আমাকে দিয়ে বোধ হয় তা আর হবে না। আপনাকে কষ্টে দেখলে আমার নিজেরও কষ্ট হয়। নিজেকে নিজে কি করে কষ্ট দেই বলুন? আমি তো আপনার মতো নিষ্ঠুর নই। আর কিছু বলল না পুষ্প। বেরিয়ে গেল রুম থেকে। নিচে গিয়ে বড় আম্মুকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে আসবে। এলাচিটাকেও প্রার্থর জন্য রুমে আনতে পারছে না। তাকে ওখান থেকেই খাইয়ে প্রিয়ার সাথে রেখে আসবে। পুষ্পর নিচ থেকে উপরে আসতে আসতে প্রায় 10টা বেজে গেল। উপরে রুমে এসে দরজা আটকে প্রার্থর কাছে আসলো। সে যেভাবে শুইয়ে দিয়ে গেছিল সেভাবে নেই প্রার্থ। নড়াচড়া করেছে বোধ হয়। বালিশটা মাথা থেকে সরে গেছে। ঘাড়টা বেঁকে আছে। পুষ্প শ্বাস ছেড়ে হাঁটু ফেলে বিছানায় উঠে বসল। প্রার্থর মাথাটা আলগোছে হাতে তুলে নিল। বালিশটা ঠিক করে দিয়ে আবার মাথাটা বালিয়ে নামিয়ে দিল। পুষ্প প্রার্থর উপর ঝুঁকে তাকে ঠিক করছিল। হঠাৎ প্রার্থ দুহাত দিয়ে তাকে টেনে ধরে। পুষ্প সোজা গিয়ে পড়ে প্রার্থর বুকের উপর। মেয়েটা হতভম্বের মতো তাকালো প্রার্থর দিকে। প্রার্থ এখনো ঘুমে বিভোর। তার হাত দুটো পুষ্পর পিঠে। প্রার্থ হয়তো একটু গরম জায়গা খুঁজছে। পুষ্প উঠবে কি তাকে আরো শক্ত করে চেপে ধরল নিজের সাথে। এরপর কিছু বুঝে উঠার আগেই পুষ্পকে কোলবালিশের মতো করে শুইয়ে দেয় পাশে। দুহাতে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় পুষ্পর গ্রীবায়। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে পুষ্পর বুঝে উঠতে একটু বেগ পেতে হলো। বুঝেও বা কি করতে পারবে? প্রার্থর অমন শক্ত থাবার হাত থেকে বাঁচা অসম্ভব। প্রার্থ শুধু ওম খুঁজে যাচ্ছে। দুহাতে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে পুষ্পকে। পুষ্পর গলায় প্রার্থর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। এরকম আকস্মিক ছোঁয়ায় পুষ্পর অস্বস্তি হচ্ছে। তরতরিয়ে ঘামছে মেয়েটা। শ্বাস ভারী হয়ে আসছে। শরীরের প্রতিটি রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। বুকের উচাটন বেড়ে গেছে কয়েকগুণ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। দুই হাত ছড়ানো দুপাশে। প্রার্থকে জড়িয়ে ধরেনি সে, যার কারণে প্রার্থ বারবার নড়েচড়ে উঠছে। পুরুষালী দুই হাত ঢুকিয়ে দিয়েছে পুষ্পর পিঠের নিচ দিয়ে। নিজের শরীর ছেড়ে দিয়েছে পুষ্পর উপর। প্রার্থর এত বড় শরীরের কাছে পুষ্প নেহাতি চুনোপুটি এক মেয়ে। তার উপর প্রার্থর শরীর আগুন গরম হয়ে আছে। পুষ্পর এতে আরো ঘাম ছুটে যাচ্ছে। পুষ্পর শুকিয়ে যাওয়া গলাটা ঢোক গিলে ভিজিয়ে নিল। কি করবে বুঝতে পারছে না। ডাকবে কি প্রার্থ ভাইকে? মনে মনে 7-5 ভেবে ডেকে উঠল তাকে। প্রার্থ ভাই, প্রার্থ ভাই শুনছেন? আপনার কি খুব শীত করছে? আরেকটা কম্বল এনে দিব? শুনছেন? প্রার্থর গায়ে মৃদু ধাক্কা দিতেই সে আরো নড়ে উঠল। পুষ্পকে আরো শক্ত করে নিজের মাঝে আটকে অস্পষ্টে বলে উঠল, ফুল। পুষ্পর দুনিয়া থমকে যায়। বুকের মাঝের ধুকপুক করতে থাকা যন্ত্রটাও বোধ হয় বিট করা বন্ধ করে দিল। শ্বাস নিতে কষ্ট হলো। চোখের কটর আপনা আপনিই ভরে গেল জলে। ফুল, ডাকটা কতদিন পর ডাকলো প্রার্থ ভাই? 3 মাস না 3 বছর? পুষ্পর কাছে তো 3 মাসকে 300 বছরের মতো মনে হচ্ছে। 3 মাস ধরে প্রার্থ পুষ্পকে ফুল বলে ডাকে না। শুধু একটা ভুলের কারণে। পুষ্পর ভালোবাসা প্রকাশ করার পর থেকে প্রার্থ আর ডাকে না তাকে এই নামে। আজ দুবার ডাকলো। পুষ্প জানে পুষ্পর রিকশা থেকে পড়ে যাওয়ার পর প্রার্থ ফুল বলে ডেকেছিল ওকে। কিন্তু তখন খুব একটা শুনতে পায়নি ডাক। এখন কত স্পষ্ট শুনল ডাকটা। লোভী মনটা আবারও শুনতে চাইল নামটা। ছড়িয়ে রাখা দুই হাত এবার প্রার্থকে জড়িয়ে ধরল। নিজের সাথে তাকে মিশিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, আরেকবার একটু ডাকবেন এই নামে? ডাকেন না প্রার্থ ভাই, আমার যে খুব ইচ্ছে করছে আপনার মুখে নামটা শোনার। সজ্ঞানে তো কখনো ডাকবেন না। এই অবস্থায় একবার ডাকুন না। পুষ্পর আকুতি প্রার্থ আদৌ শুনল কিনা জানা নেই। কারণ প্রার্থর কোন প্রতিক্রিয়া পেল না। পুষ্প ভাবল আর শোনা হবে না। প্রার্থ ভুলে ডেকে ফেলেছে, আর ডাকবে না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে প্রার্থ ডেকে উঠল। পুষ্পর গলায় মুখ গুজেই বলল, তাও একদম অস্পষ্টে, ফুল কেন ভালোবাসিস? কষ্ট পাবি যে। পুষ্প ঝরঝরিয়ে কেঁদে দিল। দুপাশ দিয়ে অশ্রুর ঝর্ণা বয়ে গেল কান অবধি। সমস্ত শক্তি দিয়ে প্রার্থকে নিজের সাথে আরো ভালো করে চেপে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আপনি তাহলে জেনে বুঝে কেন কষ্ট দেন? কাউকে ভালোবাসাটা কি কারো অপরাধ? আমি তাহলে অপরাধ করলাম আপনাকে ভালোবেসে? আপনি কেন ভালোবাসলেন না আমাকে?
আমি কি এতটাই খারাপ? আপনার প্রশ্ন আমি আপনাকে কেন ভালোবাসলাম তাই তো? কিন্তু আমি তো নিজেও জানি না আমি কেন ভালোবাসলাম, কি করে জবাব দিব? আপনার মাঝে একজন আদর্শ পুরুষ দেখেছিলাম। আপনার কেয়ার, আপনার পার্সোনালিটি ভালো লাগতো। ভালো লাগা কবে ভালোবাসা হলো আমি নিজেও জানি না। যদি আগে জানতাম যে আপনাকে ভালোবাসা এতটা কষ্টের হবে তাহলে ভালো লাগাও ছেড়ে দিতাম। কখনোই ভালোবাসার মতো পাপ করতাম না। পুষ্প একা একাই কথা বলে গেল অনেকক্ষণ। প্রার্থর কোন হেলদোল নেই। বেহুশ প্রেমিকের কাছেই জানালো হাজারো অভিযোগ অভিমান। একটু শোনাতে চাইল তার ভেতরও ঠিক কতটা কষ্ট লুকিয়ে। বাইরে থেকে তাকে যতটা কঠোর মনে হয় সে আসলে তার থেকেও বেশি নরম। ভেতরটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয়। তবুও এই ক্ষত খুব সহজে প্রকাশ করে না সে। আজ উগলে দিল সকল অভিযোগ, সকল দুঃখ। কিন্তু যার কাছে অভিযোগ করল সে কি আদৌ শুনল সেই হৃদয়বিদারক কষ্টগুলো? সকাল বেলা। বেলা অনেকটাই হয়ে গেছে। জানালার পর্দাগুলো লাগানো, তবুও ভেতরে ভালোই আলোকিত হয়ে আছে। প্রার্থ ঘুমের মাঝেই একটু নড়ে উঠল। শরীরের তাপমাত্রা একই রকম আছে, হয়তো একটু কমেছে। নিজের পিঠের উপর ভার ভার লাগছে। মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে। বিছানায় নয়, নরম বা অনেক গরম কিছুর উপর শুয়ে আছে মনে হচ্ছে। সেখান থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। নাকে এসে লাগছে এই চেনা গন্ধটা। ঘুমের মাঝে এত কিছু অনুভব হওয়ায় ঘুম আর টিকল না। মূলত ঘুমটা হালকা হওয়াতেই এত কিছু অনুভব হচ্ছিল। এখন পুরোপুরি ঘুমটাই উবে গেল। আস্তে করে গরম চোখ দুটো খুলল। বুঝতে পারল না কিসের উপর শুয়ে আছে। নিজে যে কিছু একটা জড়িয়ে আছে সেটা বুঝলে। নিচ থেকে হাত সরিয়ে বিছানায় রেখে ভর দিয়ে উঠার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। কিছু একটা তাকে আটকে রেখেছে। প্রার্থ বিরক্ত হল। একে তো জ্বর এখনো কমেনি, ভালোমতো তার উপর মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে কোথায় কিসের সাথে আটকে আছে কিছুই বুঝতে পারছে না। চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে মাথাটা উপরের দিকে তুলল। চোখ গিয়ে পড়ল পুষ্পর ঘুমন্ত নিষ্পাপ মুখে। বিরক্তিমাখা চোখ মুখে ভর করল বিস্ময়। কুঁচকে থাকা ভ্রু সোজা হয়ে গেল। মুখে আওড়ালো, পুষ্প। পুষ্প বেঘোরে ঘুমাচ্ছে। ফর্সা নাকের ডগাটা লাল হয়ে আছে। বুজে থাকা চোখ দুটো পুতুলের ন্যায় নিখুঁত। পুরু গোলাপি ঠোঁট দুটো মসৃণ হয়ে আছে। এত সুন্দর নিষ্পাপ চেহারার মেয়েটা প্রার্থকে ভালোবাসে, অথচ সে কখনোই বুঝতেই চায় তার ভালোবাসার পরিধি। সে দেখে শুধুই ভালো লাগা। সে ভাবে এটা তার মোহমায়া বা ভালোলাগা, ভালোবাসা নয়। ভালোবাসা হলেও তার কিছুই যায় আসে না। প্রার্থ নিজেকে পুষ্পর মাঝে মিশে থাকতে দেখে দ্রুত সরে আসলো তার উপর থেকে। পুষ্পর ঘুম এখনো ভাঙেনি। প্রার্থ খাটেই বসে রইল। মাথাটা ভার হয়ে আছে। শরীরের তাপমাত্রা যেমন তেমনই আছে। একটু নিচে নামতে পারে। নিজেকে একবার ভালো করে দেখে নিল। গায়ের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা দেখল। আবার তাকালো পুষ্পর দিকে। পুষ্পর গায়ের জামাটাও ঠিকঠাক আছে। দেখে একটু স্বস্তি অনুভব করল। কারণ প্রার্থ জ্বরে থাকলে তার হুঁশ থাকে না। সে কোথায় কি করে নিজেও জানে না। দুজনে এতটা কাছাকাছি এভাবে ধরেছিল, যদি কিছু একটা হয়ে যায় সেই ভয়ই তটস্থ ছিল। কিন্তু দুজনকেই ঠিক দেখে একটু স্বস্তি পেল। পুষ্পর দিকে আবার তাকাতেই দেখল তার ঘাড় বেঁকে আছে। হাত দুটো বেকায়দায় পড়ে আছে। এভাবে শুয়ে থাকলে ঘাড় হাত ব্যথা হতে সময় লাগবে না। প্রার্থ এগিয়ে গেল। পুষ্পর মুখের উপর ঝুঁকে পড়ল। পূর্ণদৃষ্টিতে মুখ পানে চাইতে দেখল চোখের কোণ দিয়ে পড়া অশ্রু জলের দাগ বসে গেছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে মুখে। প্রার্থর চোখ সেখানেই আটকে রইল কিছুক্ষণ। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে মন চাইল সেখানটায়। এক হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়েও দিল সেখানে। এতটুকু ছুতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এ কেমন অনুভূতি বুকের ভেতর হঠাৎ এমন করছে কেন? হাতটা সরিয়ে আনলো সেখান থেকে। মাথাটা বেঁকে আছে দেখেও ভালো লাগছে না। সোজা করে দিতে মন চাচ্ছে বারবার। আজকাল মনটারও কিসব অদ্ভুত কাজ করতে ইচ্ছে করে, যেগুলো সে কশ্চিনকালেও করতে চায় না। কিন্তু মন বলে একটা জিনিস থাকে না। সেই জিনিসটার আবার আবাধ্য জিনিসের প্রতি লোভ বেশি। যাকে চোখের সামনে দেখতেও ইচ্ছে করে না তাকে কিনা এতবার উঠে ইচ্ছে করছে। পুষ্পর হাত দুটো উঠিয়ে পেটের উপর রেখে দিল। মুখটাকে দুহাতে রাজলায় চেপে ধরল। বাঁকা থেকে সোজা করে শুইয়ে দিল বালিশে। ঠিক তখনই পুষ্প পিটপিট করে চোখ খুলল। এমন সময় যে পুষ্প চোখ খুলবে তা মোটেও আশা করেনি সে। দুজনে মুখোমুখি হয়ে আছে। প্রার্থর মুখ পুষ্পর মুখের ঠিক উপরে। প্রার্থ যেন তার উপর থেকে সরে যাওয়া ভুলে গেল। পুষ্প প্রার্থর চোখে চেয়ে কাতর কণ্ঠে বলল, কাছে এসে মায়া কেন বাড়ান? আমি তো দূরে যেতে চাইছি। পুষ্পর কথা শুনে হুট করে সরে গেল উপর থেকে। সোজা হয়ে বসে বলল, ভুল ভাবছিস। তোকে ঠিক করে শুইয়ে দেওয়ার কোন ইচ্ছে নেই আমার। পুষ্প হেসে বলল, আমি তো আপনাকে এমন কিছু বলিনি। অপ্রস্তুতিতে নিজে থেকেই আবল তাবল বলে দিয়েছে প্রার্থ। তবুও নিজের অপ্রস্তুত ভাবটাকে প্রকাশ করতে দিল না। গম্ভীর্যতা বজায় রেখে বলল,
তো কি বলেছিস? পুষ্প উঠে বসে বলল, কিছু না। বাদ দিন। আপনার জ্বর কমেছে? পুষ্প এগিয়ে গিয়ে প্রার্থ কপালে হাত রাখল। তাপমাত্রা দেখে হাতটা সরিয়ে এনে বলল, ঈশ্বর এখনো একই রকম অবস্থা। ওষুধেও তো কাজ হলো না। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করছি। আপনি শুয়ে থাকুন, আমি খাবারের ব্যবস্থাও করে দিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। এক প্রকার এড়িয়ে যাওয়ার মতো চটজলদি উঠে চলে গেল রুম থেকে। প্রার্থ দুহাতে মাথা চেপে বসে রইল সেথায়। কি যে হচ্ছে নিজের সাথে নিজেরই বোধগম্য হচ্ছে না। ভালো লাগছে না কিছুই। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। আজ সারাদিনে মেঘের ছিটেফোঁটাও দেখা যায়নি আকাশে। মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল। বিকেলের দিকে এখন সূর্যের তেজ কিছুটা কমে এসেছে। কালকের বৃষ্টিভেজা রাস্তাঘাট একদিনের রৌদ্রঝাঁজে শুকিয়ে গেছে প্রায়। অর্ণবরা দুপুরের পর দিয়েই এসেছে প্রার্থদের বাসায় রুগী দেখতে। তাদের বন্ধু যে জ্বর আসলে আধমরা রুগী হয়ে যায় তা তাদের ভালো মতোই জানা আছে। প্রার্থ বালিশে হেলান দিয়ে বসে আছে, গায়ে কাঁথা জড়ানো। আর তার এপাশে ওপাশে সামনে খাটে চেয়ারে বসে আছে বন্ধুরা। প্রার্থ একটু পর পর হাঁচি দিচ্ছে। নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে। ডাক্তার এসে চেক আপ করে গেছে সকালে। জ্বর মেপে ওষুধ দিয়ে গেছে। এখন তাপমাত্রা আগের থেকে একটু কম। সকালের দিকে আরেকটু অসুস্থ হয়ে যাওয়ায় পুষ্প মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। দুপুরের দিকে প্রার্থ নিজে থেকেই শাওয়ার নিয়ে নিয়েছে। এখন একটু আরামবোধ হচ্ছে। প্রার্থ বারবার হাঁচি দিচ্ছে বলে রকি বলে উঠল, ভাই তুই এমন তাগড়া পুরুষ মানুষ, তোর জ্বর হলে এমন মেয়ে মানুষের মতো হয়ে যাস কি করে বুঝি না। কার্তিক বলল, এটা হচ্ছে ওর জন্মগত রোগ। এ রোগীর জন্য আমাদের ভাবি আছে, সমস্যা নেই। মেয়েদের মতো হয়ে গেলে আবার তাকে পুরুষ করে তুলতে পারবে। প্রার্থ নাক টেনে কপাল কুঁচকে বলল, ওর জন্যই হয়েছে এগুলো। না ওর অ্যাক্সিডেন্ট হতো আর না আমাকে ভিজতে হতো। কথা শেষে আবারও হাঁচি দিল প্রার্থ। হৃদয়ের হাতে মিনি গিটার ছিল। প্রার্থ এনেছিল প্রান্তর জন্য। সেটাকে এখন নিজের আয়ত্তে করে নিয়েছে সে। গিটারে টুংটাং দুটো শব্দ করে সুর লাগিয়ে বলল, তোমরা যে যাই বলো আমাদের হিরোর ভালোবাসা কিন্তু বিরল। বেচারা জানে ভিজলে সে আধমরা হয়ে যায়, তবুও আমাদের ভাবিকে হিরোর মতো করে উদ্ধার করে নিয়ে এসেছে। বাহ কিয়া সিন! হ্যাঁ, সিনটা রিক্রিয়েট করতে পারল, চক্ষুটা মোর শীতল হইয়া যাইত। হৃদয়ের টিটকারি মূলক কথায় সকলে হেসে দিল। তখনই ঘরে ঢুকল পুষ্প। হৃদয়ের কথা সেও শুনল কিন্তু আমলে নিল না। কারণ সে জানে প্রার্থর মনে কোন ভালোবাসা টালোবাসা নেই। হৃদয় প্রার্থ পায়ের কাছে বসায় তাকে পা দিয়ে লাথি দিয়ে বলল, বাজে বলা বন্ধ কর। পুষ্প রুমে ঢুকে সবার উদ্দেশ্যে বলল, আপনারা নিচে চলুন। নিচে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা। রকি পুষ্পকে ডেকে বলল, আরে ভাবি তুমি এখানে না বসে আমাদের জন্য কিছু বানাতে কেন গেলে? আমরা এখন কিছু খাবো না। বেশি কিছু না তো, শুধু চাই তো। আচ্ছা আমি এখানেই নিয়ে আসি তাহলে। অর্ণব আটকে দিল পুষ্পকে। বসা থেকে উঠে এগিয়ে গিয়ে বলল, লিটল প্রিন্সেস তোমার তো পায়ে ব্যথা। এভাবে হেঁটে হেঁটে বারবার উপর নিচে যাচ্ছ কেন? পায়ে সমস্যা হতে পারে। আচ্ছা দাঁড়াও তো দেখি কতটা কেটেছে। অর্ণবকে পুষ্পর কাছে দেখে প্রার্থর কি হলো কে জানে। সে গম্ভীর গলায় ডাকল পুষ্পকে। পুষ্প। পুষ্প চমকে তাকালো প্রার্থর দিকে। সাথে বাকি সবাইও তাকালো। পুষ্প সন্দিহান কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। কিছু লাগবে আপনার? প্রার্থ একই স্বরে বলল, এদিকে আয়। পুষ্প অর্ণবকে ফেলেই খুঁড়িয়ে এগিয়ে গেল প্রার্থর দিকে। বলুন কিছু লাগবে? প্রার্থ কি বলবে? কেন ডাকলো পুষ্পকে? নিজের কাছেও জবাব নেই। কি হচ্ছে এসব? জ্বরে কি একেবারেই পাগল হয়ে গেল নাকি? কিছু তো একটা বাহানা দিতেই হবে। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, উমম। হ্যাঁ পানি দে। পুষ্প ভ্রু কুঁচকে গেল। পানি চাওয়ার জন্য এভাবে ডাকলো? যাই হোক সে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে দিয়ে দিল তাকে। প্রার্থ পানি পান করতে করতে ভাবল, শুধু শুধু কেন ডাকলো পুষ্পকে? অর্ণবের সাথে দেখে তো ওর এমন করার কথা নয়। ও আগে থেকেই জানে অর্ণবের ফিলিংস সম্পর্কে। জানে বলেই কি এমন লাগছে? এতটা অস্বস্তি আগে কখনো হয়নি। তবে এখন কেন হচ্ছে? প্রশ্ন হাজারটা, তবে উত্তর খুঁজতে গেলে একটাও উত্তর পাওয়া যাচ্ছে না। পুষ্প প্রার্থর কাছ থেকে গ্লাসটা নিয়ে বলল, আমি আপনাদের জন্য উপরেই চা আনার ব্যবস্থা করি বরং। অর্ণব সাথে সাথে বলে উঠল, তুমি একা সবগুলো আনতে পারবে না। চলো আমি সাহায্য করছি। পুষ্প বারণ করল, সমস্যা নেই ভাইয়া। নিচে প্রিয়া রুবি খালা আছে, ওরা সাথে আনবে। অর্ণব নিজের কথায় অটল থেকে বলল, তবুও চলো যেটুকু পারি সাহায্য করে দেব। পুষ্প আর কিছু বলল না, চলে গেল। সাথে পেছনে পেছনে গেল অর্ণবও। অর্ণবের বাড়াবাড়ি দেখে রাগ হলো কার্তিকের। ব্যাটা জানে এখন পুষ্প প্রার্থর বউ, তারপরেও কেন পুষ্পর সাথে এভাবে কথা বলতে হবে। কার্তিক চোখ ঘুরিয়ে তাক করল প্রার্থর পানে।
সেও শক্ত চোখের দরজার পানে চেয়ে আছে। ধারালো চোয়াল স্পষ্ট জানান দিচ্ছে দাঁতে দাঁত চাপার ব্যাপারটা। রুম থেকে বেরিয়ে একটু সামনে এগোতেই অর্ণব ডেকে উঠল, প্রিন্সেস। পুষ্প দাঁড়িয়ে গেল করিডরেই। পেছনে ঘুরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে। অর্ণব বলল, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? অর্ণব আগে পিছে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল কারো উপস্থিতি আছে কিনা আশেপাশে। জায়গা ফাঁকা দেখে বলল, তোমাকে বলেছিলাম না কোন ভালো আইডিয়া পেলেই তোমাকে জানাবো। পুষ্প মনে করে বলল, হ্যাঁ বলেছিলেন। পেয়েছেন কিছু? প্রশ্নটুকু উৎফুল্লতার সাথে করলেও পরপর আবার নিয়ে গেল মেয়েটা। কিন্তু আইডিয়া পেলেই বাকি? এ জীবনে উনাকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছি। আগে আমার কথা শুনো। এত আগেই হাল ছাড়লে কি করে চলবে? আমার মতে তুমি স্ট্রং সাহসী মেয়ে। তোমার মতো মেয়ের এত সহজেই হার মানলে চলে? আমি আছি তো তোমার পাশে। বলেছি না তোমার ভালোবাসা পাইয়ে দিব, তার মানে দিবই। পুষ্প হেসে বলল, আচ্ছা, তো কি করতে চাইছেন? তুমি একটু আগে কিছু খেয়াল করেছ? পুষ্প না বুঝে বলল, কখন? একটু আগে যখন প্রার্থ পানি চাইল। পুষ্প মনে করতে চাইল পানি দেওয়ার সময় কি হয়েছে, যেটা খেয়াল করার মতো বিষয়। কিন্তু কিছুই মনে করতে পারল না। এমন কিছু তো হয়নি। মনে করতে ব্যর্থ হয়ে বলল, কি হয়েছিল তখন? কি খেয়াল করার কথা বলছেন? অর্ণব হেসে বলল, তুমি সত্যিই অনেক বোকা। শুনো আমিই বলি। আমি যখন তোমার পায়ের ক্ষতটা দেখতে চাইছিলাম ঠিক তখনই ও ডেকে উঠল। আর ডাকার ধরনটা দেখেছ তুমি? ডাকার আবার ধরন হয় নাকি? আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন তো, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। প্রার্থ জেলাস লিটল প্রিন্সেস। ও জেলাস ফিল করছে আমাকে তোমার পাশে দেখে। আমি খুব ভালো করে ওর চোখ মুখ খেয়াল করেছি। ও জেলাস। আর একজন মানুষ আরেকজনের প্রতি তখনই জেলাস হয় যখন বিষয়টা তার প্রিয় মানুষকে নিয়ে হয়। পুষ্পর এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস হচ্ছে না প্রার্থ ওকে নিয়ে জেলাস। মনে হাজারো প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নই উগলে দিল অর্ণবের কাছে। কিন্তু উনি কেন আপনার উপর জেলাস ফিল করবে, তাও আবার আমার জন্য? আমাকে তো উনি দেখতেই পারে না। আর তার উপর আপনি উনার বন্ধু, আপনার সাথে কথা বললেই কি? আমি তো সবাই সাথেই এভাবে কথা বলি। এখন পুষ্পকে বোঝাবে কে যে সবাই আর অর্ণব এক নয়? অর্ণবের অনুভূতি আর সবার অনুভূতি এক নয়। যে অনুভূতি সম্পর্কে পুষ্প অবগত না হলেও প্রার্থ অবগত। পুষ্পকে তো সব খুলে বলাও যাবে না। অর্ণব বুদ্ধি করে শর্টকাটে সব বুঝাতে চাইল। বলল, দেখো, ভালোবাসার অনুভূতি একদিনে অনুভব করা যায় না। অনুভূতিটাকে স্বীকৃতি দিতেও আমাদের সময়ের প্রয়োজন হয়। আমরা যখন প্রথম প্রথম কারো প্রেমে পড়ি তখন সেটা উপলব্ধি করতে আমাদের অনেক সময় লাগে। প্রার্থর ক্ষেত্রেও তাই ধরতে পারো। তুমি এখন ওর বউ। আর বউয়ের প্রতি কোন মানুষের যে একটুও টান থাকবে না এমনটা কিন্তু নয়। যখন তার মাথায় একটা কথা আসবে যে সে আমার বউ, তখন হয়তো ভেতরের অনুভূতিটা চেঞ্জ হবে। তবে তাকে তার নতুন অনুভূতিদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি শুধু ভাবো প্রার্থ আমাকে তোমার পাশে দেখে জেলাস ফিল করছে। তাহলে এখন আমাদের করণীয় কি? পুষ্প বোকা বনে গেছে অর্ণবের এত কথায়। তবে কথার অর্থগুলো অবশ্যই বুঝতে পেরেছে। কিন্তু প্রার্থ যে জেলাস এটা মানতে কষ্ট হচ্ছে। তাই অর্ণবের প্রশ্নের উত্তরে বোকা বোকা কণ্ঠে বলল, কি? অর্ণব কপাল চাপড়ে বলল, এটুকুও বুঝো না? আর তুমি নাকি ভালোবাসো? ভালোবাসা কি এগুলো বুঝলেই হয়? অর্ণব তপ্ত শ্বাস ফেলে বলল, আচ্ছা আমিই বুঝিয়ে দেই। আমাদেরকে প্রার্থকে আরো জেলাস করতে হবে। শোনো, এই জেলাসি থেকেই আস্তে আস্তে ভেতরে ভালোবাসা তৈরি হবে। বুঝেছ তো? বুঝলাম। কিন্তু জেলাস করব কি করে? আমি আছি না। টেনশন নিচ্ছ কেন? আমি যা যা করতে বলবো তাই তাই করবে। প্রার্থর সামনে আমার সাথে বেশি বেশি কথা বলবে। হেসে হেসে কথা বলবে। তারপর চেক করবে ওর জেলাসি লেভেল কতটা। যদি এতেও কাজ না হয় তাহলে আমরা অন্য পন্থা বাছাই করব। আমাদের কাছে কি উপায়ের অভাব আছে নাকি? তুমি দেখো, প্রার্থকে তোমার প্রেমে ফেলেই ছাড়ব। পুষ্প হাসল অর্ণবের মাসুম ব্যবহারে। মানুষটা পুষ্পর জন্য কতটা করছে। আজকাল কেউ কারো জন্য এতটা করে? পুষ্প প্রসন্ন স্বরে বলল, আপনাকে আমার ভাইয়া কম বেস্ট ফ্রেন্ড বেশি মনে হয়। অর্ণব হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে বেস্ট ফ্রেন্ডই সই। প্ল্যানের প্রথম ধাপ ফ্রেন্ডশিপ দিয়েই হোক। প্রার্থ আমাদের বন্ধুত্ব দেখবে আর লুচির মতো ফুলবে। পুষ্প হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বলল, তবে তাই হোক। প্রিয়া করিডোরে পায়চারি করে যাচ্ছে। প্রার্থর রুমে হৃদয়রা বসে আছে। একটু আগেই তাদের চা নাস্তা দেওয়া হয়েছে। প্রিয়া একবার ভেতরে ঢুকে কতক্ষণ ঘুরঘুর করে এসেছে, কিন্তু হৃদয় তাকে একবার চোখ তুলে দেখেনি পর্যন্ত। সেই নিয়ে তার কত আক্ষেপ। এত সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে তার সামনে, কিন্তু সে দেখলই না। রাগ করে রুম থেকে বেরিয়ে এসেছে।
এখন করিডোর জুড়ে ঘুরোঘুরি করছে আর ফোন দিয়ে আটছে কি করে হৃদয়কে তার হৃদয়ের কথা বলা যায়। ছেলেটার নাম রেখেছে হৃদয় অথচ তার মাঝে হৃদয়ই নেই। এত করে ইশারা ইঙ্গিতে প্রিয়া বোঝায় তাকে, তবুও সে বোঝে না। 17 বছর চলছে মেয়েটার, এখন অবধি একটা প্রেমও করেনি। তার বান্ধবীরা স্কুল লাইফ থেকেই 3-4টে করে প্রেম করত আর সে এখন কলেজে উঠে গেছে তবুও একটা প্রেম করতে পারল না। সেই 16 বছর বয়স থেকে হৃদয়কে পছন্দ করে, এখনো সেই হৃদয়তেই আটকে আছে। দুই বোনের হয়েছে মহাজালা। যাদেরকে ভালোবাসা থেকে 10 গজ দূরে থাকা উচিত দুই বোন সেই তাদেরকেই ভালোবেসে বসে আছে। পুষ্প যাই একটু এগিয়েছে, প্রিয়া তো সেই সেখানেই আটকে আছে। এখনো মনের কথাটা মুখ ফুটে বলতেও পারছে না। ওই দিন বলতো অথচ অন্ধের বাচ্চার জন্য বলা হলো না। আজ বলা চাই, যে করেই হোক আজই বলবে সে। কিন্তু কি করে যে বলবে সেটাই ভেবে পাচ্ছে না। এমন সময় সিঁড়ি ভেঙে উপরে আসতে দেখা গেল অন্তকে। ওকে দেখেই মাথায় বুদ্ধি এসে গেল। ওর জন্যই তো ওই দিন বলতে পারেনি কিছু, আজ ওকে দিয়েই সেটার শোধ তুলবে। অন্ত হেঁটে আসলে প্রিয়া তার সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। দুহাত দুই দিকে ছড়িয়ে বলল, দাঁড়াও। অন্ত ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এমন কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়েছিস কেন? প্রিয়া হাত নামিয়ে বলল, তোমার সাথে কথা আছে আমার। অন্ত তারা দেখিয়ে বলল, কি কথা? বল। সময় নেই আমার। সময় না থাকলে সময় বের করতে হবে। কি হয়েছে বলবি? প্রিয়া গলা পরিষ্কার করে রয়েসই বলল, বলছি। আগে বলো, তোমাকে এখন যা বলবো তুমি কাউকে বলবে না। বুবুকে তো নাই। বলবে না, কথা দাও অন্ত ভাইয়া। অন্তর ভ্রু উঁচু হয়ে গেল। কপাল টানটান করে বলল, কি এমন কথা বলবি যার জন্য এত ফর্মালিটি পালন করছিস, আবার আমার নামটাও ঠিকঠাক উচ্চারণ করছিস? ব্যাপার কি বলতো? কিছু লাগবে তোর? কিনে দেব? লাগবে তো কিছু, কিন্তু কেনার না। তোমার সাহায্য লাগবে। তো কি সাহায্য লাগবে বল? প্রিয়া ভয়ে ভয়ে বলল, আমি না হৃদয় ভাইকে ভালোবাসি। দেখো তুমি আমাকে ভুল বুঝো না। বুবুকে কিছু বলো না প্লিজ। আমি সত্যিই উনাকে ভালোবাসি। তুমি একটু সাহায্য করো না আমাকে। আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না, প্রমিস। কিন্তু তুমি অন্য কাউকে কিছু বলো না প্লিজ প্লিজ ভাই। প্রিয়া ভয়ে এটা ওটা বলে যাচ্ছে যাতে অন্ত কাউকে কিছু না বলে। কিন্তু এদিকে অন্তর বুকটা পুড়ে যাচ্ছে। হারানোর দাহনে পুড়ে ছাই হচ্ছে বুকের ভেতরটা। মানুষ বলে না ভালোবাসে, কষ্ট পেলে নাকি বুকের ভেতর চিনচিনে ব্যথা করে। অন্তরও তাই হচ্ছে। এই ভালোবাসা জিনিসটার সাথে বুকের এত কানেকশন কেন? কিছু হলেই বুকের ভেতরটা জলে পুড়ে অর্খার হয়ে যায়। অন্ত কিছু না বলে প্রিয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বলে প্রিয়া আবার বলল, ও অন্ত ভাই কিছু বলো না। একটু সাহায্য করো আমাকে। অন্ত দুটো ঢোক গিলে সামলালো নিজেকে। প্রিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে একবার পলক ঝাপটে বলল, ভালোবাসিস? প্রিয়া উপর নিচ মাথা দোলালো। অন্ত আবার বলল, তাকে ভালোবেসে কষ্ট পেয়েছিস কখনো? সমসময়ই তো পাচ্ছি। মনের কথাটা বলতেই পারছি না। কষ্ট লাগবে না? বুকের ভেতরে ব্যথা অনুভব করেছিস কখনো? চিনচিনে ব্যথা পুড়ে যাওয়ার যন্ত্রণা অনুভব করেছিস কখনো এগুলো? প্রিয়া মাথা চুলকে বলল, এরকম আবার ব্যথা হয় নাকি? হয়। আমার হচ্ছে। কিন্তু আমার তো কখনো হয়নি। তার মানে তুই এখনো ভালোবাসতে পারিসনি? যেদিন ভালোবেসে এমন বাধা অনুভব করবি সেদিন তোকে তোর ভালোবাসা পেতে সাহায্য করব। সেদিন আমার কাছে এসে শুধু বলবি তোর ভালোবাসা তোকে পাইয়ে দেব। আমার মতো ভুগতে দেব না তোকে। কথাটুকু বলেই হনহনিয়ে নিজের রুমে ঢুকে গেল, মুখের সামনে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। প্রিয়া ভাবুক হয়ে তাকিয়ে রইল সেদিকে। কি বলে গেল? এরকম ব্যথা পেলেই সাহায্য করবে? শখ কত! লাগবে না তোর সাহায্য। আমি নিজেই করে নেব সব। ব্যাটা অন্ধের বাচ্চা। ভালো করে দুটো কথা বলেছি বলে উনি আকাশ দিয়ে উঠছে। যত্ত সব। লাগবে না তোর সাহায্য। মনে মনে 101টা বকা দিতে দিতে নিচে নেমে গেল সে। রাত বাজে প্রায় 9টা। অর্ণবরা একটু আগেই বেরিয়ে গেল প্রার্থদের বাসা থেকে। পুষ্প তাদের খাবারের ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু কেউই তাকে কিছু করতে দেয়নি। ওরা না খেয়েই চলে গেছে। শুধু চা টুকুই খেয়েছিল। পুষ্প এখন প্রার্থর জন্য খাবার তৈরি করছে। সে নাকি এখন কিছুই খাবে না, তাই পুষ্প আজ রাতেও স্যুপ করে নিচ্ছে। জোর করো ঠুসে ঠুসে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। আর খাওয়ানোর জন্য কাজে লাগাবে পূর্ণিমা বেগমকে। মায়ের সামনে না খেয়ে যাবে কই? স্যুপ বানিয়ে উপরে চলে আসলো পুষ্প। সাথে তার পিছে পিছে এলাচিও এসেছে। প্রার্থ খাটে বসা ছিল। এলাচিকে দেখেই নাক সিকোয়ে তুলে বলল, এটাকে কেন আমার রুমে এনেছিস? সরা এখান থেকে। পুষ্প নিচে তাকিয়ে দেখল এলাচি তার পায়ের সাথে ঘেঁষে আছে। স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে এলাচিকে কোলে তুলে নিল। বলল, ওকে নিয়ে আপনার কেন এত সমস্যা? আপনার অ্যালার্জি আছে বিড়ালে? নেই তো।
তারপরও কেন দেখতে পারেন না? ওকে দেখলেই আমার অ্যালার্জি হয়। তুই রুমের বাইরে দিয়ে আয় ওটাকে এক্ষুনি। লোম দিয়ে পুরো রুম মাখিয়ে ফেলবে। আমি যেখানে থাকবে এলাচিও সেখানে থাকবে। আপনার প্রবলেমে আমাদের কিছু যায় আসে না। ওর লোম নরম নয় শক্ত। কোথাও মাখাবে না। তুই সরাবি? পুষ্প তার সিদ্ধান্তে অটল থেকে বলল। না। পূর্ণিমা বেগম থামিয়ে দিলেন ওদের। বললেন, প্রার্থ, ছোট্ট বিড়ালটাকে নিয়ে সবসময় এমন করিস কেন? ওকে ওর মতো থাকতে দে। এখন কি ওর জন্য তোরা স্বামী স্ত্রী মিলে ঝগড়া করবি নাকি? পুষ্প সুযোগ লুফে নিয়ে বলল, তোমার ছেলেকে বোঝাও বড়াম্মু। আমার এলাচি নিয়ে কথা বললে আমি ছেড়ে দিব না। প্রার্থ চোখ উল্টিয়ে বলল, তোকে ধরে রাখতে বলেছে কে? পূর্ণিমা বেগম আবার বললেন, কি শুরু করলি? এই পুষ্প ওকে আগে খাইয়ে দে তো। ওষুধও দিতে হবে তো। মা, আমি ছোট বাচ্চা নই। আমি নিজে খেতে পারবো। তা তো পারবিই, কিন্তু বউয়ের হাতে খাবার খেলে ভালোবাসা বাড়ে। প্রৌঢ়ার এমন কথায় দুজনেই অস্বস্তিতে পড়ে গেল। একসঙ্গে দুজনের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। পুষ্প মনে মনে বলল, খাইয়ে দিলে যদি ভালোবাসা হতো তাহলে তাকে খাইয়ে খাইয়েই মারত। ভালোবাসাই নেই আবার বাড়বে কি করে? এদিকে প্রার্থর কথাটা শুনে কেমন কেমন লাগলো। যেটা তার চাই না সেটাই কেন বারবার জীবনের সাথে আটকে যেতে চায়? কারো ভালোবাসা চায় না সে, তবুও ভালোবাসা নামক জিনিস তার পিছু ছাড়ছে না। পুষ্প দাঁড়িয়ে আছে বলে পূর্ণিমা বেগম আবার তাগাদা দিলেন খাওয়ানোর জন্য। পুষ্প এলাচিকে নিচে নামিয়ে সুপের বাটিতে হাত দিতে যায় অমনেই প্রার্থ বলে উঠে, আগে নিজে পরিষ্কার হয়ে আয়। তোর গায়ে তোর বিড়ালের লোম লেগে আছে। পুষ্প রেগেমেগে চলে গেল ওয়াশরুমে। হাত ধুয়ে আবার আসলো। প্রার্থ ভ্রু কুঁচকে বলল, শাড়ি বদলে এলি না কেন? শাড়িতেও লেগে আছে। পুষ্প কোন বাক্য বায় না করে সুপের বাটিটা উঠিয়ে নিল। প্রার্থর মুখের সামনে ধরে বলল, এত ঢং আমি করতে পারবো না। তাড়াতাড়ি খেয়ে নিন। আপনাকে খাইয়ে বড় আম্মুকে ওষুধ দিতে হবে। আপনার গায়ে আবার জ্বর আসছে। তাড়াতাড়ি হা করুন। প্রার্থ বাধ্যের ন্যায় হা করল। পুষ্পর পুরোটা খাইয়ে দেওয়া পর্যন্ত পূর্ণিমা বেগম সেখানে বসে রইলেন। দুজনকে এভাবে দেখলে আর অন্তর জুড়িয়ে যায়। সে যে ছেলে মেয়ে দুজনকে এক করে কোন ভুল করেনি তাতেই তার গর্ববোধ হয়। ওদেরকে একসাথে সুখী দেখতে পারলেই তার সুখ। প্রার্থটাকে নিয়েও তার কোন চিন্তা থাকবে না। এই বৃষ্টির জ্বর নিয়ে কত চিন্তায় থাকত। কে দেখবে তার ছেলেটাকে? ওরকম জ্বরে ভালোমতো সেবা যত্ন না করলে সহজে ঠিক হয় না ছেলেটা, কিন্তু এখন পুষ্প আছে। সে থাকতে আর কোন চিন্তা করার দরকারই নেই তার। পুষ্পর কাছে প্রার্থকে দিয়ে এখন চিন্তামুক্ত সে। তার মতে প্রার্থ একইভাবে পুষ্পর সেবা যত্ন করে এবং ভালোবাসে। এ জীবন এখন এখানে ইতি টানলেও সমস্যা নেই। জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে তার। কোন কিছু না পাওয়ার আফসোস নেই আর। প্রার্থর শরীরে আবার জ্বর এসে গেছে। দুদিন ধরে একই অবস্থায় আছে। একবার বাড়ে আবার একটু কমে আবার বেড়ে যায়। ডাক্তার এনেও কাজ হলো না। ওষুধ খাইয়েও কিছু হচ্ছে না। যা তাই হয়ে আছে। রাতের দিকে যেন জ্বরটা আরো বেড়ে যায়। মাত্র কিছুক্ষণ আগে পুষ্প ওষুধ খাইয়ে রেখে গেছে ওকে। তার মাঝে আশরাফ এবং অহনা বেগম এসেছিলেন একবার প্রার্থর সাথে দেখা করতে। স্বামী স্ত্রী দুজনেই অফিস থেকে একসাথে ফিরেছে। এসেই প্রার্থকে দেখে গেছে। তখনও গায়ের তাপমাত্রা আনুমানিক কম ছিল। এখন নিচে সবকিছু গুছিয়ে খাবার খাইয়ে এলো সবাইকে। শুধু অন্ত বাদে। সেই যে সন্ধ্যার সময় দোর বন্ধ করেছে এখনো খুলেনি। খাবার খেতে ডাকলে বলেছে খিদে পায়নি। ভালো লাগছে না বলে আর বের হয়নি। পুষ্প আর বেশি ঘাটতে যায়নি তাকে। সবকিছু ঠিকঠাক করে রুমে এসে দেখে আবার প্রার্থর গা কাঁপিয়ে জ্বর উঠে গেছে, কম্বল গায়ে কাঁপছে ছেলেটা। চোখ বুজে আছে। হয়তো ঘুমিয়ে গেছে। পুষ্প কাবার্ড থেকে আরো একটা কম্বল এনে উপর দিয়ে দিয়ে দিল। কপালে হাত দিয়ে চেক করল। তাপমাত্রা অনেকটাই বেশি মনে হচ্ছে। প্রার্থর চুলগুলোকে পুষ্পর কোমল হাত দিয়ে পেছনে ঠেলে তার ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে বলল, আজ আর কাছে আসবো না প্রার্থ ভাই। কাছে আসলে দূরে যেতে বেশি কষ্ট হবে। আপনি আমাকে আরো দূরে ঠেলে দিন যাতে আপনাকে ছেড়ে যেতে কষ্ট না হয়। মৃত্যুর যন্ত্রণা থেকে বিচ্ছেদের যন্ত্রণা বেশি কষ্টদায়ক। হোক সেটা একপাক্ষিক ভালোবাসা আর একপাক্ষিক বিচ্ছেদ। কষ্ট তো যে ভালোবাসে তাকে পেতেই হয়। চোখে টলটল করা অশ্রু কয়েকটা পলক ঝাপটে শুষে নিল। কথায় কথায় চোখটা বেহা হয়ে যায়, সবকিছুতেই পানি ছেড়ে দেয়। জীবনে চলতে গেলে এত অশ্রু বিসর্জন দিলে চলে? কিছু কিছু সময় অশ্রুকনাও বাঁচিয়ে রাখতে হয়। পুষ্প গিয়ে একটা বলে করে পানি আর জলপট্টির জন্য কাপড় নিয়ে এলো। পানিটাকে বেডসাইড টেবিলে রেখে পুষ্প বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। পানিতে কাপড় চুবিয়ে সেটা ভিজিয়ে উঠিয়ে প্রার্থর কপালে জলপট্টি দিতে লাগলো। যদি তাপমাত্রা একটু কমে। এরই মাঝে প্রার্থ বিড়বিড় করে কিছু একটা বলল। পুষ্প বুঝল না তার কথা, আরেকটু এগিয়ে গিয়ে বলল, কিছু লাগবে আপনার? কি বলছেন? প্রার্থর ঠোঁট দুটো নড়ছে।
কথা স্পষ্ট নয়। জ্বর এলে যে প্রার্থ আবোল তাবোল বলে সেটা ভালো করেই জানে পুষ্প। সে আরও একটু এগিয়ে গেল। কান পেতে শুনল কি বলছে। প্রার্থ তখন অস্পষ্ট আওড়ালো, অর্ণব। পুষ্পর মেরুদণ্ড সোজা হয়ে গেল। হঠাৎ অর্ণবের নাম কেন নিচ্ছে? অর্ণব ভাইয়ের কথা কি তাহলে সত্যিই? সত্যিই সে অর্ণব ভাইয়ের প্রতি জেলাস? অর্ণব ভাই যাওয়ার আগে বারবার পুষ্পকে বলে গেছে প্রার্থর মাঝে কোন পরিবর্তন খেয়াল করলে জানাবে। বা আমাকে নিয়েও যদি কিছু বলে তাহলেও জানাবে। আবার যতক্ষণ অর্ণবরা এখানে ছিল ততক্ষণ অর্ণব পুষ্পর সাথে সাথে থেকেছে। কোন না কোন বাহানায় সবার সামনে তাকে ডেকে বাইরে নিয়ে গেছে। এগুলো যে কারো চোখ এড়ায়নি তা নয়, সবাই দেখেছে। কিন্তু সবাই নেগেটিভলি নেয়নি, তবে অর্ণব চায় প্রার্থ যেন বিষয়গুলো নেগেটিভ নেয়। তবেই না সব বুঝবে। প্রার্থর মুখে অর্ণবের নাম শুনে আবার ডাকলো তাকে। প্রার্থ ভাই কি বলছিলেন আবার একটু বলুন। প্রার্থ চোখ দুটো হালকা খুলে তাকালো সামনে। সামনে পুষ্পর মুখটা দেখতে পেল। বলল রুগ্ন গলায়, আর কাউকে ভালোবাসতে চাই না, চলে যা। পুষ্পর বক্ষস্থল থমকে গেল। মাথায় বাড়ি খেল কথাটা। আর কাউকে ভালোবাসতে চায় না, তার মানে সমৃদ্ধি আপু এখনো মেটার করে তার লাইফে। কিন্তু আজ যখন অর্ণবকে জিজ্ঞেস করল সমৃদ্ধির ব্যাপারও, তখন তো সে গ্যারান্টি দিয়ে বলল সে সমৃদ্ধির কোন অস্তিত্ব নেই প্রার্থর জীবনে। পুষ্প দুটো শুকনো ঢোক গিলে কাপা স্বরে বলল, সমৃদ্ধিকে ভালোবাসেন? প্রার্থ আধো খোলা চোখে পুষ্পর দিকে চেয়েই বলল, ওর নাম নিবি না, ও প্রতারক, ধোঁকাবাজ। ভালোবেসে শুধু প্রতারণা পেয়েছি, আর কাউকে জীবনে ভালোবাসবো না। একজনের কাছ থেকে প্রতারণা পেয়েছেন বলে কি সবাই প্রতারণা করবে এমন কোন কথা আছে? কেউ কেউ তো ভালোবেসে আগলে রাখতেও জানে। একবার ভালোবেসে ধোঁকা পেয়েছেন, দ্বিতীয়বার ভালোবেসেই দেখুন। ফার্স্ট লাভ ইজ ইম্পর্টেন্ট, বিকজ ফার্স্ট লাভ চেঞ্জ ইউর নেচার, বাট সেকেন্ড লাভ উইল চেঞ্জ ইউর হোল লাইফ। দ্বিতীয়বার প্রেমে পড়েই দেখুন, জীবন বদলানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। প্রার্থ আরও কিছুক্ষণ তাকিয়ে রইল পুষ্পর দিকে, এরপর আবার চোখ দুটো বুজে ফেলল। পুষ্প তপ্ত শ্বাস ফেলে মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়ল। মরুর বুকে গাছ লাগানোর চেষ্টা করছে সে। মরুর ওই তপ্ত খড়খড়ে বালুর উপর কি গাছ লাগানো সম্ভব? পানি ছাড়া কি গাছ আদৌ বাঁচবে? তবুও পুষ্পর ক্ষুদ্র প্রচেষ্টা, কে বলতে পারে যদি কোন মিরাকল হয়ে যায়। হঠাৎ প্রার্থ বেডে থাকা পুষ্পর হাত চেপে ধরল। পুষ্প ধ্যানের সুতো ছিঁড়ে বেরিয়ে এলো। প্রার্থর শক্ত হাতের মুঠোয় ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে হেয়ালি হেসে বলল, আপনি কিন্তু এভাবেই মায়া বাড়াচ্ছেন। শেষে ছেড়ে যেতে না পারলে আমার কোন দোষ নেই বলে দিলাম। একে তো কখনো বুঝবেন না আমাকে, তার উপর এমন ছোট ছোট কাণ্ড করে মনটাকে মোম বানিয়ে ফেলছেন। একটু তাপ পেলেই গলে যাই, কবে যেন গলে গলে একেবারে নিঃশেষ হয়ে যাই। আপনি এগুলো আমার সাথে একদম ঠিক করছেন না। শেষের দিকে এসে কণ্ঠটা বুঝে এলো। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের জলও বাদ মানল না। নরম গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। বিছানার উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জামাকাপড়। সেখান থেকে খুব পক্কতার সাথে একটা একটা করে জামা ব্যাগে ভরছে পুষ্প। বেশিরভাগই রয়েছে শাড়ি। বিয়ের পরে শাড়ি পরবে বলে সব শাড়ি কিনে এনেছিল এ বাড়িতে। অন্য জামাকাপড় হবে দু একটার মতো, আর সব নতুন নতুন শখের শাড়ি। শাড়িগুলো সব লাগেজে ভরে চেনটা টেনে দিল পুষ্প। ভেতর থেকে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস। ধপ করে খাটের এক পাশে বসে পড়ল। ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসছে। আজ তাকে চলে যেতে হবে এ বাড়ি থেকে। মনে পড়ে গেল কাল রাতের সেই ঘটনা। নিজের চোখকে বাদ মানাতে পারল না। দুচোখ বেয়ে বর্ষণ শুরু হলো। কাল ছিল প্রার্থর জ্বরে পড়ার চতুর্থ দিন। এবং অবিশ্বাস্য ব্যাপার, এই 4 দিনের মাথায় প্রার্থ একদম সুস্থ হয়ে গেছে। যে ছেলের 7 দিনের আগে কোনোদিন জ্বর কমেনি সে ছেলে 4 দিনে সুস্থ হয়ে গেল, ব্যাপারটা সবার কাছেই খুব আশ্চর্যের এবং খুশিরও। পূর্ণিমা বেগমের মুখ থেকে তো পুষ্পর নামই সরছে না। তার ছেলের এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার পেছনে তো পুষ্পি ছিল। সকাল থেকে রাত অবধি পুষ্প খেটেছে শুধু প্রার্থর পেছনে। সকালের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতের জলপট্টি সব করেছে। মাথা ধুইয়ে দেওয়া, টাইম মতো ওষুধ খাওয়ানো, খাবার তৈরি করে নিজে হাতে খাইয়ে দিয়েছে। এসব করেছে পূর্ণিমা বেগমের সাহায্যে। তাকে সামনে বসিয়ে সব করেছে যাতে প্রার্থ কোন কিছুতে বারণ করতে না পারে। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সে প্রার্থর সেবা করেছে। কিন্তু পাষণ্ড পুরুষটার মন কি একটুও নাড়াতে পেরেছে সে? মনে হয় না, পারেনি। পারলে তো আর কাল রাতে এত অপমানিত, এত লাঞ্ছিত হতে হতো না। কাল সন্ধ্যার দিক থেকেই প্রার্থ মোটামুটি সুস্থ। তবুও রাতে পুষ্পি প্রার্থকে খাইয়ে দিয়েছে পূর্ণিমা বেগমের কথায়। এরপর রাতে যখন পুষ্প নিচের সব কাজ শেষ করে ক্লান্ত হয়ে রুমে ফিরেছে তখনই শিকার হয়েছে প্রার্থর হিংস্রতার। পুষ্প রুমে ঢুকতেই প্রার্থ তার হাত টেনে দরজা লাগিয়ে দরজার সাথে চেপে ধরে। রাগে রি রি করতে করতে বলে, সুযোগ নিচ্ছিস? অসুস্থ করে তার সুযোগ নিচ্ছিস?
কাছে আসার বাহানা খুঁজছিস? কি ভেবেছিলি? প্রার্থ অসুস্থ হলে তার সেবা করে তার মন পেয়ে যাব, এটাই ভেবেছিলি তো? রোজ রোজ মাকে সামনে বসিয়ে রেখে সুযোগের সৎ ব্যবহার করে কাছে আসার চেষ্টা করেছিস তুই। মনে রাখিস প্রার্থ কখনো তোর জালে ফাঁসবে না। হঠাৎ যে পুষ্প এমন কিছুর মুখোমুখি হবে তা কখনো বুঝতে পারেনি। প্রার্থ তার দুই বাহু ধরে চেপে আছে। হাত দুটো বাধায় বিষিয়ে উঠেছে। তার থেকেও বেশি বাধা লাগছে মনে। নাজুক মনে হুটহাট এমন ব্যথা পেলে ভীষণ কষ্ট লাগে। কিছু না করেও এমন অপবাদকে সহ্য করে? কার এত ক্ষমতা আছে মিথ্যে অপবাদ সহ্য করার? অনেকের থাকলেও পুষ্পর সহ্য হলো না। সবকিছু এত সহ্য করা যায় না। এত অপমান অপবাদ লাঞ্ছনা পুষ্পর সহ্য হলোও না। প্রার্থর বুক বরাবর হাত রেখে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। অশ্রুসিক্ত নয়নে বাঘিনীর ন্যায় বাক্য ছুড়ল। আপনি পাগল। অসুস্থ মন মানসিকতা নিয়ে বাস করেন আপনি। আপনাকে ভালোবাসা আমার চরম ভুল ছিল। আগে তো এমন ছিলেন না আপনি। তাহলে এখন কেন হলেন? এরকম অমানুষিকর রূপটা আগেই দেখিয়ে দিতেন। তাহলে না মন দিতাম আপনাকে, না মন মরত আপনার কারণে। আমার সেবা, আমার পরিশ্রম, আমার কষ্ট শুধু সুযোগে সৎ ব্যবহার মনে হলো আপনার কাছে? ঠিক আছে, থাকেন আপনি আপনার নিচু মন মানসিকতা নিয়ে। কারণ আমি আমার তরফ থেকে একটু সাফাইও গাইব না। যে অবুঝ তাকে বোঝানো দায়। যে একটা সাইকো তাকে সুস্থ করা যায় না। পুষ্পর কথা শেষ হওয়ার সাথে সাথে প্রার্থ আবারও তাকে দরজার সাথে ঠেসে ধরল। পুষ্পর করা অপমান এবার তার গায়ে সহ্য হল না। চোখ দুটো রক্তিম আভায় ছেয়ে গেল। চুলগুলো সব কপালের উপর এবড়োখেবড়ো হয়ে পড়েছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পুষ্পর চোয়াল শক্ত হাতে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কেন পড়ে আছিস এই সাইকো অমানুষ অস্বাভাবিক মানুষের কাছে? ছেড়ে যাচ্ছিস না কেন? পুষ্প নিজের চোয়াল থেকে প্রার্থর হাত ছাড়িয়ে বলল, ছেড়ে তো যাবই। কিন্তু আমি চেয়েছিলাম ছেড়ে যাওয়ার আগে আপনার মনে একটু দাগ কেটে যাব। কিন্তু আমি তো বলেই বসেছিলাম যাদের মন নেই তাদের মনে দাগ কাটা যায় না। আপনার সাথে আমার সম্পর্কের ইতিটা এখানেই ধরে নিন। এতদিন ধরে যে সম্পর্কটাকে আমি ধরে বেঁধে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দিলাম। আপনি মুক্ত, সাথে আমিও। নিজে থেকে আর কোনোদিন ফিরব না আপনার কাছে। বেস্ট উইসের ফর ইউর লোনলি সাইকো লাইফ মিস্টার ইউভান প্রার্থ চৌধুরী। প্রার্থ একই স্বরে বলল, কিপ ইউর বেস্ট উইশেস টু ইউর সেলফ। ইউ নিড ইট মোর দ্যান মি। ওকে, লেটস সি। কথা শেষেই পুষ্প আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রার্থকে। দরজা খুলে ধূপধাপ পা ফেলে চলে গেল রুম থেকে। পায়ের ব্যথাটা তুলনামূলক কম ছিল। এক প্রকার দৌড়েই চলে যায় পাশে প্রিয়ার রুমে। প্রিয়া অনেকক্ষণ তাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, কেন কাঁদছে, এভাবে কেন রুম থেকে এলো, প্রার্থ ভাই কি বলেছে, নানা ধরনের প্রশ্ন করছিল। শেষে পুষ্প নিজেকে সামলিয়ে বলল, কাল সকালেই আমরা এবাড়ি থেকে চলে যাব, তাতে যাই হয়ে যাক, এখানে আর নয়। প্রিয়া অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, কিন্তু কেন? কালকেই কেন? আমাদের তো কয়েকদিন পরে এমনিতেই বাসায় যাওয়ার কথা ছিল। আম্মুর ছুটি হলেই প্রার্থ ভাইকে নিয়ে বাসায় যাওয়ার কথা ছিল। সব ক্যান্সেল। আমরা কাল যাব মানে কালকেই যাব। তুই থাকতে চাইলে তুই থাক। আমি চলে যাচ্ছি সকালে। বুবু কি হয়েছে খুলে বলবে আমাকে? প্রার্থ ভাই আবার কি বলেছে? কিছু না। উনি উনার মানসিকতা অনুযায়ী কথা বলেছে, ব্যাস, আর কিছু না। কিন্তু কি বলেছে সেটা তো বলো। আমাদের মাঝের কথা আমাদের মাঝেই থাক প্রিয়। জানতে চাস না আর এ বিষয়ে? ঠিক আছে বলো না, কিন্তু এখন যাওয়ার কোন প্রয়োজন নেই বুবু। ভাই কেমন হয়ে গেছে তুমি তো জানোই। তার কথা গায়ে নিও না তো। ভাইকে টাইট দিতে হবে, বুঝেছ? না হলে আর ঠিক করা যাবে না। আমি ঠিক করতে চাইও না। উনি এভাবেই থাকুক। আস্তে আস্তে ঘৃণারা জেকে ধরুক আমাকে। কখনো তার জন্য প্রেম না আসুক মনে। না পাওয়ার শহরে পাওয়ার আশা ছেড়ে দেওয়াই উত্তম। একা বেঁচে থাকাই সব থেকে সহজ মাধ্যম। কি হয়েছে বুবু? এমন কথা কেন বলছো? খুলে বলো না আমাকে। কিশোরী বয়সের প্রেম তো, তাই প্রেমটা মনের ভেতর এমন গেঁথে গেছে বুঝলি। না পারছি এটা ধরে রাখতে, না পারছি উপড়ে ফেলতো। এখনকার মতো যদি একটু বুঝদার হতাম তাহলে কখনো মনে ভালোবাসা পুষতাম না। ভুল যখন করেছি ভুলের মাসুল তো দিতেই হবে। বোনের এমন বেদনাদায়ক কথায় প্রিয়ার নিজেরই কান্না চলে আসছে। বসা অবস্থায় বোনকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না বুবু, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এখন যেতে পারবে না এখান থেকে। ওই ছানার বাচ্চাও এ বাড়িতে। তুমি তো জানোই প্রার্থ ভাইয়ের প্রতি কেমন ছুকছুক ভাব তার। তুমি গেলেই দেখবে সুযোগ নিবে। তাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। সে নিজেকে বাঁচিয়ে রাখতে জানে। ওসব মেয়ে তার মনে ঢুকতে পারবে না। প্রিয়া অনেক বুঝিয়েও পুষ্পকে টলাতে পারেনি। সে কাল সকালে যাবে মানে যাবেই। পারলে রাতেই চলে যাবে, কিন্তু সম্ভব না। এত রাতে বাড়ি গেলে সবাই সন্দেহ করবে। আর পুষ্প কাউকে তাদের এমন সম্পর্কের কথা জানাতে চায় না।
যে সম্পর্কের মাঝে কোন বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আছে কেবল হিংস্রতা এবং অবহেলা। সম্পর্ক কখনো একদিক থেকে সামলালে তা টিকে থাকে না। দুদিক থেকে দুজনকে সমানভাবে আগলে রাখতে হয় সম্পর্কের বন্ধন। পুষ্পদের মাঝে তো শুধু পুষ্প একাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল সম্পর্ক টিকিয়ে রাখার। প্রার্থ তো শুধু ভাঙার প্রয়াস চালাচ্ছে। এমন সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। কালকের সম্পূর্ণ কথা মনে আসতেই আবার মন ভেঙে আসতে চাইল, কিন্তু নিজেকে সামলে নিল সে। আর না, এত কষ্ট করে, এত কান্নাকাটি করে কি হবে? কিছুই হবে না। যারা সব ঠিক হওয়ার আশায় দিনের পর দিন বসে বসে কান্না করে, তাদের জীবন ওই এক জায়গায় থেমে থাকে। পুষ্প এক জায়গায় থেমে থাকতে চায় না। এসব পিছনে ফেলে এগিয়ে যেতে চায়। সব ঠিক হওয়ার আশায় বসে থাকলে চলবে না। বিছানা থেকে উঠে লাগেজটা নিচে নামালো সে। সকালে রান্নাবাড়া শেষ। খাওয়া দাওয়ার পালা শুরু হয়নি এখনো। পুষ্প রান্না শেষ করেই উপরে চলে এসেছে জামা কাপড় গোছাতে। প্রিয়াকেও বলে এসেছে সব রেডি করতে। বাড়ির কেউই জানে না যে সে আজ যাবে। এখন নিচে গিয়ে সবাইকে জানিয়ে বিদায় নিবে। আগেই কাউকে জানায়নি, কারণ আগে বললে তারা যে করেই হোক রেখে দিত। এখন সব রেডি থাকলে কোন বাহানাই চলবে না। বিদায় নিয়েই সোজা বাড়িতে চলে যাবে। সকালের নাস্তাও বাড়িতে গিয়ে করবে ভেবে রেখেছে। প্রিয়া নিজের জামাকাপড় জিনিসপত্র ভর্তি লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি নামতে কষ্ট হচ্ছিল মেয়েটার, তাই আস্তে ধীরেই নামার চেষ্টা করছে। অন্ত নিচেই ছিল। প্রিয়াকে লাগেজ নিয়ে নামতে দেখে ভ্রু কুঁচকে গেল তার। এমনিতেই দুদিন ধরে প্রিয়ার সাথে কথা বলে না অন্ত। যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে তাকে। প্রিয়াকে দেখলেই তার বুকে ঝড় বয়ে যায়। মনের ভেতর বাড়ি খায় এক বাক্য, তুই যাকে ভালোবাসিস সে অন্য কাউকে ভালোবাসে। তুই যাকে পেতে চাস সে অন্য কাউকে পাওয়ার নেশায় মরিয়া। এই দুনিয়ায় কত মানুষ আছে যারা একপাক্ষিক ভালোবাসার শিকার। আর একপাক্ষিক ভালোবাসা কত কষ্টের সেটা অন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছে। পুষ্প আপুও তো প্রার্থ ভাইকে একপাক্ষিকভাবে ভালোবাসে। তারও মনে হয় এই একই কষ্ট। কি অদ্ভুত, অন্তর ভাই কষ্ট দিচ্ছে পুষ্পকে। পুষ্পর বোন কষ্ট দিচ্ছে অন্তকে। মনে হয় শোধবোধের খেলা চলছে। এর শোধও তুলে নিচ্ছে, ওর শোধে তুলে নিচ্ছে। মাঝখান থেকে ধুকে ধুকে মরছে পুষ্প আর অন্ত। অন্তর এসব ভাবনার মাঝেই প্রিয়া ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ালো। অন্ত কথা বলতে না চাইতেও কথা বলল। কপাল গুটিয়ে বলল, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? প্রিয়া তাকালো তার দিকে। দুদিন পরে মনে হয় ঠিকঠাক চেহারা দেখতে পেল। দুদিন ধরে তো সামনেই আসে না অন্ত। প্রিয়া তো শুধু ভয় ভয় ছিল কাউকে কিছু বলে না দেয় আবার। কিন্তু সে কাউকেই কিছু বলেনি। অন্তর চেহারা দেখে তো মনে হয় না যে ওই দিনের কথা এখনো মনে রেখেছে সে। তাই প্রিয়া নির্দ্বিধায় অন্তর কথার উত্তর দিয়ে বলল, বাসায় যাচ্ছি, ভালো থেকো। আর জ্বালাবো না তোমাকে। অন্ত হুট করে উঠে দাঁড়ালো বসা থেকে। চিন্তিত গলায় বলল, কেন? কি হয়েছে তোর? তোর কলেজও তো এখনো খুলেনি। এখন কেন যাবি? এমনিই চলে যাচ্ছি। তোমাদের বাসায় আর কতদিন থাকবো? অনেক জ্বালাই তো তোমাদের, তাই চলে যাচ্ছি। অন্ত একটু এগিয়ে গেল। সে যতই প্রিয়াকে এড়িয়ে চলুক, সারাদিন বাড়িতে থাকলে একটু চোখের দেখা অন্তত দেখা যায়। না থাকলে তো একদম শূন্য শূন্য লাগবে। যাওয়ার কথা শুনেই মন কেমন করে উঠছে। অন্ত কণ্ঠ নরম করে বলল, কে কি বলেছে তোকে? আমি কিছু করেছি? কেউ বকেছে? হুহুম, কে বকবে? তাহলে হঠাৎ চলে যাচ্ছিস কেন? বল না কি হয়েছে? আমি ঠিক করে দিব। তবুও এখন যাস না। প্রিয়া গোমরা মুখে বলল, আমি তো সবসময় তোমার পেছনে লেগে থাকি। তোমাকে নাকি জ্বালাই সারাক্ষণ। তাহলে এখন যেতে দিতে চাইছো না কেন? তুই বুঝলে তো হতোই। এখন যেতে বারণ করছি তোর ভালোর জন্য। তুই বাড়িতে গিয়ে একা একা কি করবি? এর চেয়ে তুই এখানেই থাক আরো কদিন পুষ্প আপুর সাথে। প্রিয়া তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি একা নই, তোমার পুষ্প আপুও যাচ্ছে। অন্তর কপাল আবারও কুঁচকে এলো। চিন্তিত স্বরে বলল, পুষ্প আপুও যাবে? কিন্তু কেন? কি হয়েছে? এখন তো আপুর যাওয়ার কথা নয়। ভাইয়ের সাথে কিছু হয়েছে? জানি না। আমাকে বলেনি ওইভাবে কিছু। শুধু বলল বাড়ি যেতে ইচ্ছে করছে। অনেকদিন যাওয়া হয় না তাই। এমন সময় উদয় হলো সানা। সোফায় আইস করে বসে বলল, ফাইনালি যাচ্ছ তোমরা? প্রিয়া নাম মুখ কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন বাই ফাইনালি যাচ্ছ? এটা আমার বুবুর শ্বশুর বাড়ি প্লাস আমাদের বড়াম্মুর বাড়ি। ফাইনালি যাচ্ছ কথাটা কোত্থেকে আসছো? সানা চিল মুডে ভাব নিয়ে বলল, চিল বেবি, তোমাদের তো আমি তাড়িয়ে দিচ্ছি না, তোমরা যাচ্ছ তাই বললাম। কেন বলবে শুনি। তুমি কে? কথা শেষ করতে পারল না প্রিয়া। তার আগেই পুষ্পর কর্কশ শব্দে থেমে গেল। পুষ্প রাগান্বিত হয়ে বলল, কি হচ্ছে প্রিয়ু? তুই সানা আপুর সাথে এভাবে কেন কথা বলছিস? তোকে না বারণ করেছি কারো সাথে এভাবে কথা বলবি না। সে যেই হোক, কথা ভালো করে বলবি।
প্রিয়া রাগ করে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। বুবুর উপর আর কিছু বলল না। পুষ্পর এক হাতে ব্যাগের হাতল ধরা, অন্য হাতে এলাচি। অন্ত পুষ্পকে উদ্দেশ্য করে বলল, আপু তোমরা এই সময়ে বাসায় কেন যাচ্ছে? কি হয়েছে? কিছু না বলে এমন সিদ্ধান্ত কেন নিলে? কিছু হয়নি অন্ত, মাকে দেখতে ইচ্ছে করছিল। বাড়িটাকেও অনেক মিস করছি, তাই যাচ্ছি। চিন্তা করিস না, এমনি আর কিছু হয়নি। তাড়াতাড়ি চলে আসবো। নিজের খেয়াল রাখিস। সানা বলল, সাবধানে যেও। অনেক দিন থেকে এসো। এখানকার চিন্তা তোমাকে করতে হবে না, আমি দেখে নেব। পুষ্প মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, অবশ্যই। যদি পারো আমার অবর্তমানে আমার কাজগুলোও করে দিও। সিউর। এমন সময় দেখা গেল পূর্ণিমা বেগম আসছেন প্রার্থর হাত ধরে। প্রার্থ সকাল থেকে মায়ের রুমেই ছিল, বাইরে যায়নি এখনো। মায়ের সাথে খাওয়া দাওয়া করেই বের হবে। পূর্ণিমা বেগম আসার সময়ই শুনলেন পুষ্পর বাড়ি যাওয়ার কথা। তিনি চিন্তিত হয়ে বললেন, পুষ্প, মা কি হয়েছে? তুই বাড়িতে কেন যাচ্ছিস হঠাৎ? প্রার্থ কিছু বলেছে তোকে? পুষ্প তার কাছে এসে বলল, এমন কিছুই না বড়াম্মু, বাড়ির কথা অনেক মনে পড়ছে। আম্মুর আব্বুকেও দেখতে ইচ্ছে করছে। এখন যাই, কদিন পরে আবার আসব। তিনি মানলেন না পুষ্পর কথা। উদ্বেগ হয়ে বললেন, তুই মিথ্যে বলছিস। আমি জানি তোদের দুজনের মাঝেই কিছু হয়েছে। প্রার্থ আজ সকাল থেকে কেমন কেমন হয়ে আছে। আমাকে তোরা কেউ কিছু বলছিস না কেন? ও প্রার্থ, তুই কি বলেছিস আমার মেয়েকে? ও এখন কেন যেতে চাইছে? ভদ্রমহিলা উত্তেজিত হয়ে পড়ছেন। এমনিতেই কথায় কথায় চিন্তা করে শরীরের এই হাল, এখন আবার না অসুস্থ হয়ে যায়। প্রার্থ তাকে সোফায় বসিয়ে বলল, শান্ত হও মা, এমন করলে অসুস্থ হয়ে পড়বে। পুষ্প বলল, এমন কিছুই হয়নি বড় আম্মু, তুমি শান্ত হও। আমাদের মাঝে কোন কিছুই হয়নি। আমি উনাকে রাতে বলেছিলাম বাসায় যেতে ইচ্ছে করছে অনেক, তাই আর কি। আমি বিশ্বাস করি না। প্রার্থ সকাল থেকে আমার কোলে মাথা রেখে শুয়েছিল, কিছু জিজ্ঞেস করলে আমাকে বলছেও না কিছু। ওর তো জ্বরও নেই এখন। ও কেন মন মরা হয়ে আছে? তোদের মাঝে মনোমালিন্যতা হয়ে থাকলে ঠিক করে নে না। প্রৌঢ়ার কথায় পুষ্প চোখ তুলে তাকালো প্রার্থর দিকে। প্রার্থ পুষ্পের দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হয়ে গেল দুজনের। প্রার্থ সাথে সাথে চোখ সরিয়ে নিল। মায়ের উদ্দেশ্যে বলল, মা আমি তো মাঝে মাঝেই তোমার কাছে এসে শুয়ে থাকি। আজ এভাবে নিচ্ছ কেন? আমাদের মাঝে কিছুই হয়নি। ও যেতে চাইছে, যেতে দাও ওকে। আবার চলে আসবে। পুষ্প আবার বোঝালো তাকে যে তাদের সম্পর্ক ঠিক আছে, কোন মনমালিন্যতা হয়নি তাদের মাঝে। অনেকক্ষণ বোঝানোর পর মানল সে। তবে বলে দিল দুদিনের বেশি যেন না থাকে। পুষ্প না খেয়েই যেতে চেয়েছিল, কিন্তু পূর্ণিমা বেগম মানলেন না। না খেয়ে যেতে দিবে না। নিজের হাতে দুই বোনকে খাইয়ে দিয়েছেন। প্রিয়াকে রাখতে চেয়েছিল, কিন্তু পুষ্প সেখানে একা থাকবে সারাদিন, তাই আর আটকাতে পারলেন না। পুষ্পদের একা একাও যেতে দেননি তিনি।